এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এনএমজিএনএম নার্সিং এন্ট্রান্স 2025 যেটার এক্সাম তোমাদের কালকে মানে 19শে আগস্ট তার জন্য 19শে অক্টোবর তার জন্য আজকে আমরা লাইফ সায়েন্সের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব যেগুলো যে চ্যাপ্টারগুলো থেকে বা যে টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রত্যেকবার ক্যাটাগরি 1 হোক বা ক্যাটাগরি 2 এর প্রশ্ন আসে সেগুলোই শুধুমাত্র আমি এখানে রেখেছি যাতে তোমাদের পরীক্ষার আগে একটা রিভিশন হয়ে যাক এবং যদি কোনো কোশ্চেন তোমাদের না জানা থাকে তো সেটা সম্পর্কে ইনফরমেশন তোমরা এখান থেকে পেয়ে যাও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে অবশ্যই একবার দেখে যেও, তাতে তোমাদেরই লাভ হবে। ওকে, তো একদমই টাইম ওয়েস্ট না করে চলো আজকের ভিডিওটা স্টার্ট করে দিই, কারণ এখন তোমাদের টাইম খুবই ভাইটাল একটা সময়, তো আমি চাই না তোমাদের একটু সময় নষ্ট হোক। তো চলো স্টার্ট করে দিই আজকের ভিডিওটা। প্রথমে আমরা ক্যাটাগরি 1 পড়ে নেব, ঠিক আছে, তারপরে ক্যাটাগরি 2 এর প্রশ্নও পড়বো। তো দেখো এখানে প্রথমে কি রয়েছে, কোনটি প্রোক্যারিওটিক কোষে, কোলে নয় এটা হবে কোষে, কোনটি প্রোক্যারিওটিক কোষে, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো এখানে প্রথমেই রয়েছে কোনটি প্রোক্যারিওটিক কোষে অনুপস্থিত। প্রোক্যারিওটিক মানে কি, ব্যাকটেরিয়া, মনে রাখবে প্রোক্যারিওটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ বলা হচ্ছে, এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তো কোনটা অনুপস্থিত থাকে দেখো, রাইবোজোম প্রোক্যারিওটিকে থাকে, যেটা 70S প্রকৃতির হয়, যার দুটো ভাগ হচ্ছে 50S আর এটা হচ্ছে 30S, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়াস, তো সুগঠিত নিউক্লিয়াস তো এখানে থাকে না। মনে রাখবে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কিন্তু ডিএনএ প্রেজেন্ট থাকছে, মানে জেনেটিক মেটেরিয়াল হিসেবে ডিএনএ, যেটা হচ্ছে চক্রাকার টাইপের হয়, ঠিক আছে, গোলাকার বলতে পারো বা গোলাকারই বলো, তো গোল আকারে থাকে ডিএনএটা, মানে এরকম টাইপের থাকে ডিএনএ। কিন্তু এখানে আলাদা করে যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকবে সেটা নয়, ঠিক আছে, সাইটোপ্লাজমের মধ্যে গোলাকার ডিএনএটা অবস্থান করে, যেটাকে আমরা কি বলি, বা প্রোক্যারিওটিকের যে ডিএনএ বা জেনেটিক মেটেরিয়াল সেটাকে আমরা বলি কি বলতো, নিউক্লিওয়েড বা জেনোফোর বলি। ফ্লাজেলা তো থাকতেই পারে, আর হচ্ছে মেসোজোমও প্রোক্যারিওটিকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। তো আনসার কি হলো, অপশন বি হলো। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন, দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 2, কোষ পর্দার মুখ্য উপাদান। কোষ পর্দা, দেখো যারই তুমি কোষ পর্দা পড়বে না, সেটা তোমার উদ্ভিদ কোষের কোষ পর্দা হোক, প্রাণী কোষের কোষ পর্দা হোক বা ব্যাকটেরিয়ার কোষ পর্দা হোক, সবার কোষ পর্দার গঠন কিন্তু একই রকম দেখবে তুমি, ঠিক আছে। কোষ প্রাচীরের গঠন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়, যেমন প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কী হয়, সেলুলোজ হয়, ঠিক আছে, ছত্রাকের কী হয়, কাইটিন হয়, ব্যাকটেরিয়ার কী হয়, মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইক্যান হয়। তো এখানে বলছে কোষ পর্দার মুখ্য উপাদান, বাইরে থাকে কোষ প্রাচীর, তার ভেতরে থাকে কি, কোষ পর্দা। তো সেই কোষ পর্দার মুখ্য উপাদান হিসেবে কী হবে, অপশানস দেখো, সেলুলোজ, ফসফোলিপিড, পেপটাইডোগ্লাইক্যান নাকি মিউকোলিপিড। তো কোষ পর্দার মুখ্য উপাদান কি, সেটা হচ্ছে ফসফোলিপিড, ঠিক আছে। বা কোয়েশ্চেন যদি থাকে, এটা ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে যদি থাকতে পারে, তো কোষ পর্দার উপাদান কোনগুলি, তখন মনে রাখবে কোষ পর্দায় কিন্তু প্রোটিন, লিপিড আর ফ্যাট 3 প্রকারেরই থাকে, প্রোটিনও থাকে, লিপিডও থাকে কোষ পর্দায়, আবার ফ্যাটও থাকে। এই লিপিডের মধ্যে থাকে 90% কী বলতো, ফসফোলিপিড। লিপিড ভেরিয়াস টাইপের হয়, যেমন ধরো কোলেস্টেরল আছে, স্ফিঙ্গোলিপিড আছে, ঠিক আছে, তারপরে ফসফোলিপিড আছে। তো এগুলোর মধ্যে সব থেকে বেশি পরিমাণে এটা থাকে, সেটা হচ্ছে ফসফোলিপিড। ইনফ্যাক্ট এই কোশ্চেনটা পরীক্ষায় কিন্তু আগে এসেওছে, যে কোষ পর্দায় কোন প্রকারের লিপিড সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়। তো মনে রাখবে সেটার আনসার কী হবে, ফসফোলিপিড হবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, 3 নম্বর কোশ্চেন, কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। কোষ প্রাচীর গঠনে কে সহায়তা করে, প্লাস্টিড ও, এটা প্লাস্টিড হবে, প্লাস্টিড ও সেন্ট্রোজোম, লাইসোজোম ও গলগি বডি, ঠিক আছে, গলগি করে নেবে এটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও গলগি বডি নাকি রাইবোজোম ও সেন্ট্রোজোম। তো কোষ প্রাচীর গঠনে কে সহায়তা করে, কোষ প্রাচীর গঠনে সহায়তা করে অবশ্যই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি। অপশন কি হবে, অপশন সি হবে এখানে কারেক্ট, ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি, এরা দুজন কিন্তু কোষ প্রাচীর গঠনে সহায়তা করে। বাকি দেখো এখানে আছে প্লাস্টিড, ঠিক আছে, প্লাস্টিড কিন্তু দ্বি-একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু, সেন্ট্রোজোম পর্দাবিহীন কোষাঙ্গাণু, রাইবোজোমও পর্দাবিহীন কোষাঙ্গাণু, ওকে। আর লাইসোজোমে কি থাকে, আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক লাইসোজোমে প্রেজেন্ট থাকে। এছাড়া লাইসোজোমকে আমরা কি বলি, আত্মঘাতী থলিও বলি। পরের কোশ্চেনটা দেখো কি আছে, 4 নম্বর, বেমতন্তু গঠনে অংশগ্রহণ করে। বেমতন্তু, আমরা বেমতন্তু কোথায় দেখেছি, কোষ বিভাজনের সময় আমরা বেমতন্তু দেখেছি, সেই বেমতন্তুর সঙ্গে ক্রোমোজোমের যে কাইনেটোকোর সেটা যুক্ত হয়, তাই তো। তো এই বেমতন্তুটা কে গঠন করে, অপশানস কী কী আছে, রাইবোজোম, সেন্ট্রিওল, গলগি বডি, খালি গলি বডি হয়ে গেছে, গলগি বডি, হ্যাঁ এটা জিবি। তারপর আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো বেমতন্তু গঠনে কি অংশগ্রহণ করবে, খুবই সহজ, সেটা হচ্ছে সেন্ট্রিওল, অবশ্যই কী হবে, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। পরে কোশ্চেন দেখো 5 নম্বর কোশ্চেনে কি আছে, কি বলছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়
কারণ সংলগ্ন থাকে। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দু রকমের দেখি, একটা হচ্ছে মসৃণ যেটাকে আমরা এসিআর বলি মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হচ্ছে আরইআর যেটাকে আমরা বলি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে রাফ হচ্ছে সেই রাফটা হওয়ার কী কারণ, রাফটা কী কারণে হয়? কোনো জিনিস যখন রাফ হচ্ছে তার মানে নিশ্চয়ই সেখানে কিছু অ্যাটাচ রয়েছে, তাই না? তো কী অ্যাটাচ থাকে? অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে অ্যাটাচ থাকে হচ্ছে তোমার রাইবোজোম। মনে রাখবে কী অ্যাটাচ থাকবে? রাইবোজোম অ্যাটাচ থাকবে। রাইবোজোম অ্যাটাচ থাকার কারণেই এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর সেটা কিন্তু কী হয়? রাফ বা আরইআর হয়। আর যেহেতু এখানে রাইবোজোম অ্যাটাচ থাকছে তাই জন্য এর প্রধান কাজ হিসেবে কী হয়ে যাবে? যেটা রাইবোজোমের প্রধান কাজ সেটাই কিন্তু আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ। সেটা কী বলো? অবশ্যই প্রোটিন সিনথেসিস, তাই তো? তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কাজ সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস। আর যদি বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মানে এসিআর, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ফাংশন সেটা হচ্ছে লিপিড সিনথেসিস, লিপিড বা ফ্যাট সিনথেসিস। ঠিক আছে, তো দুটোর কিন্তু আলাদা রকমের কাজ, দুটো আলাদা রকমের কাজ মনে রাখবে। ওকে হলো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 6 কী আছে? শুক্রাণুর পুচ্ছ গঠন করে। শুক্রাণুর পুচ্ছ অপশানস কী আছে? সেন্ট্রোজোম, গলগি বডি, লাইসোজোম আর রাইবোজোম। তো এগুলোর মধ্যে শুক্রাণু পুচ্ছ কে গঠন করে? শুক্রাণু পুচ্ছ গঠন করে কে বলো? কী হয়ে যাবে? সেন্ট্রোজোম। অপশান কী হবে? অপশান হবে এখানে এ। ঠিক আছে, অপশান এ হবে এখানে কারেক্ট। আচ্ছা, শুক্রাণুর মস্তকে মনে রাখবে, শুক্রাণুর যে মস্তক থাকে সেই মস্তকে এক ধরনের অ্যাক্রোজোম থাকে। মস্তকে যদি বলে কোন কি থাকে তো সেটা মনে রাখবে অ্যাক্রোজোম থাকে। আর শুক্রাণুর যে অ্যাক্রোজোম, মস্তকের কাছে অ্যাক্রোজোম থাকে, সেই অ্যাক্রোজোমের মধ্যে কিন্তু কী থাকে? আর্দ্র বিশরণকারী উৎসেচক থাকে। কী থাকে? উৎসেচক থাকে। ঠিক আছে, কিছু উৎসেচক এখানে প্রেজেন্ট থাকে। আর একটা জিনিস, এই যে অ্যাক্রোজোম, শুক্রাণুর অ্যাক্রোজোম গঠন করা হচ্ছে গলগি বডি। পরীক্ষায় আসতেই পারে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনকারী কোষাঙ্গাণুর নাম কি? তো কী হবে? শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনকারী কোষাঙ্গাণু কী হয়ে যাবে? গলগি বডি বা জিবি হয়ে যাবে। ওকে। আর শুক্রাণুর যে গতিশীল সেটার জন্য কে দায়ী? ফ্লাজেলা। ঠিক আছে, সেন্ট্রোজোম না থেকে সেন্ট্রিওলও থাকতে পারে, তো সেন্ট্রিওল করবে তখন। ওকে, বেশ। পরে কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার কী হবে? 7 হবে। কী আছে? সক্রিয় অনাক্রমত দেখা যায়। অপশানস কী আছে? অমরার মাধ্যমে, মাতৃদুগ্ধের মাধ্যমে, টিকাকরণের মাধ্যমে, আর আছে কোষ রসের মাধ্যমে। সক্রিয় অনাক্রমত তখনই হবে যখন তোমার মধ্যে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করবে। ঠিক আছে, সক্রিয় অনাক্রমতা মানে হচ্ছে তুমি সেখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে বা তোমার বডি সেই অ্যান্টিজেনের প্রতি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে সেটাকে ধ্বংস করছে। সেটা হচ্ছে তোমার কী বলতো? সক্রিয় অনাক্রমতা। সেটা তোমার দেহে ভাইরাসের আক্রমণও হতে পারে, আবার ব্যাকটেরিয়ার আক্রমণও কিন্তু সক্রিয় অনাক্রমতা দেখা যেতে পারে। এবার এই যে সক্রিয় অনাক্রমতা হচ্ছে সেটা কেন হচ্ছে? কি বললাম? ভাইরাস বা ব্যাকটেরিয়া দেহের প্রবেশ করলো তখন। তো সেটা প্রাকৃতিকভাবে প্রবেশ করতে পারে, রাস্তায় হাঁটছি, আমরা হাঁটতে যাচ্ছি, তো ওই সময় কোনো ব্যাকটেরিয়া বা কোনো ভাইরাস আমার নাকের মধ্যে দিয়ে বা আমার মুখের মধ্যে দিয়ে প্রবেশ করে গেল, তো সেটা হতে পারে একটা। বা হতে পারে সেটা কি হলো বলতো? সক্রিয় অনাক্রমতা আমি যেটা বললাম যে হঠাৎ করে হয়ে গেল, সেটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয়। ঠিক আছে, সেটা কেমন হবে? প্রাকৃতিক সক্রিয় হবে। আরটা হয় টিকাকরণের মাধ্যমে। টিকাকরণের মাধ্যমে কেন? কারণ টিকাকরণ যখন করা হয় তখন কি করা হয়? মৃত দুর্বল জীবাণু বা জীবাণুর কোনো অংশই কী হয়? আমাদের শরীরে প্রবেশ করানো হয়, তাই তো? তো টিকাকরণ কী হচ্ছে? ইচ্ছাকৃতভাবে তো আমরা নিতে যাচ্ছি, তো ইচ্ছাকৃতভাবে প্রবেশ করানো হচ্ছে, তো এটা হচ্ছে কী বলতো? কৃত্রিম। ঠিক আছে, এটা হচ্ছে কী বলতো? কৃত্রিম। টিকাকরণের মাধ্যমে যে সক্রিয় অনাক্রমতা হয় সেটা কৃত্রিম সক্রিয় অনাক্রমতা। টিকাকরণের মাধ্যমে যে অনাক্রমতা হয় সেটা হবে কৃত্রিম সক্রিয় অনাক্রমতা। আর কি আছে এখান থেকে? বাকি অপশানগুলো দেখে নাও। অমরার মাধ্যমে, অমরা মানে কি? প্লাসেন্টা। তো প্লাসেন্টার মাধ্যমে কি হয়? মাতৃদেহ থেকে ভ্রূণের দেহে কিছু অ্যান্টিবডি আসে, তাই তো? কোন অ্যান্টিবডি আসে? আইজিজি আসে। তো সেটা কি? ডাইরেক্ট অ্যান্টিবডি দিচ্ছে। মাদার কি করছে? ফিটাস বা ভ্রূণকে ডাইরেক্ট অ্যান্টিবডি প্রোভাইড করে দিচ্ছে। মানে কি? এটা নিষ্ক্রিয় অনাক্রমতা। ঠিক আছে, প্রাকৃতিকভাবে অর্জিত নিষ্ক্রিয় অনাক্রমতা। মাতৃদুগ্ধের মাধ্যমেও আইজিএ আসছে, তো আইজিএর ক্ষেত্রেও কী হবে? এটাও কিন্তু নিষ্ক্রিয় অনাক্রমতার মধ্যে পড়বে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট দেখো, এখানে তোমাদের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো এখানে আমি ইনক্লুড করেছি। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন দেখবে তোমাদের পরীক্ষায় অবশ্যই কাজে লাগবে কোশ্চেনগুলো। ঠিক আছে, দেখো কী আছে? কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে সারা কারক বা ইফেক্টরে যায়? সারা কোথাতে যাবে? কারক, কারক বা ইফেক্টরে যাবে কোথা থেকে? রিসেপ্টর থেকে প্রথম না, এখানে বলছে কেন্দ্র থেকে। প্রথমে কি হয়? রিসেপ্টর থেকে প্রথমে কেন্দ্রে যায়, কেন্দ্র থেকে তারপরে ইফেক্টরে আসে। তো সেটা কোন নিউরনের মাধ্যমে? সেটা অবশ্যই মোটর নিউরনের মাধ্যমে। যখনই কারকের কথা বলবে তখনই মনে রাখবে মোটর নিউরন। তো মোটর নিউরন মানে কি? আজ্ঞাবহ নিউরন। তো আজ্ঞাবহ নিউরন কোথায় আছে? অপশান এতে আছে, তো অপশান এ হবে কারেক্ট। ঠিক আছে, আর যদি বলতো রিসেপ্টর থেকে কেন্দ্রে যায়, যদি বলতো রিসেপ্টর বা গ্রাহক থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রে যায়, সেটা কি হতো? তখন তো সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। ঠিক আছে, এখানে আনসার কী হবে? আজ্ঞাবহ বা মোটর নিউরন। অপশান এ হবে এখানে সঠিক।
তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার কী আছে, স্নায়ু কোষের ড্যাশকে নিউরোসাইটন বলে। স্নায়ু কোষের কোন অংশকে আমরা নিউরোসাইটন বলি? স্নায়ু কোষের কোষ দেহকে কিন্তু নিউরোসাইটন বলা হয়। স্নায়ু কোষের কোন অংশকে নিউরোসাইটন বলা হয়? কোষ দেহকে। এখানে অপশান এ হবে কারেক্ট, কোষ দেহ। তারপরে দেখো কি আছে, সোয়ান কোষ অবস্থিত। সোয়ান কোষের নাম তোমরা কোথায় পড়েছো? সোয়ান কোষ অ্যাকশন ডেন্ড্রন পড়ার সময় তোমরা নিশ্চয়ই সোয়ান কোষ পড়েছো, তাই না? তো সেই সোয়ান কোষ কোথায় উপস্থিত থাকে? অ্যাকশনে থাকে নাকি ডেন্ড্রনে থাকে বলো? তো সোয়ান কোষ অবভিয়াসলি অ্যাকশনে থাকে। এবার অ্যাকশনে আমরা জানি 3টে আবরণী হয়। একদম ভেতরে হয় অ্যাক্সোলেমা, তার বাইরে থাকে মাইলিন সিদ মাঝে, তার বাইরে থাকে নিউরিলেমা। তার বাইরে কি থাকে? নিউরিলেমা। তো এই যে সোয়ান কোষ, সেটা কোন দুটো স্তরের মাঝখানে থাকে সেটা তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে। তো মনে রাখবে, এই যে সোয়ান কোষ থাকে সেটা অ্যাকশনের মাইলিন সিদ আর নিউরিলেমার মাঝে থাকে। কোন অংশে? মাইলিন সিদ আর নিউরিলেমার মাঝে। অপশন কোনটা ঠিক হবে? তাহলে অপশন ডি হবে ঠিক। অ্যাকশনের নিউরিলেমা এবং মাইলিন সিদের মাঝখানে কিন্তু এই সোয়ান কোষটা অবস্থিত থাকবে, ঠিক আছে। আর যদি বলা হয় যে মাইলিন সিদ কে গঠন করে, তো এই সোয়ান কোষই কিন্তু মাইলিন সিদ গঠন করে। ওকে, আরও একটা জিনিস বলে দিই, র্যানভিয়রের পর্ব কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। র্যানভিয়রের পর্ব অ্যাকশনের যে মেডুলারি আবরণ থাকে না, মাঝের যে আবরণটা, সেটা স্থানে স্থানে বিচ্ছিন্ন থাকে। অ্যাকশনের মেডুলারি আবরণ স্থানে স্থানে বিচ্ছিন্ন থাকে, সেই স্থানে নিউরিলেমা সংকুচিত হয়ে তৈরি করে কী বলতো? র্যানভিয়রের পর্ব। সেই স্থানে নিউরিলেমা সংকুচিত হয়ে তৈরি করে র্যানভিয়রের পর্ব। আর এই র্যানভিয়রের পর্ব যদি প্রেজেন্ট থাকে যেসব অ্যাকশনে, ঠিক আছে, তো সেখানে কি হয়, স্নায়ুর যে উদ্দীপনা পরিবহন সেটা খুবই দ্রুত হয়। আর এটাকে নৃত্যক পরিবহন বা সল্টেটরি মুভমেন্টও বলে, ঠিক আছে। নৃত্যক পরিবহন বা সল্টেটরি মুভমেন্ট বলে, সল্টেটরি মুভমেন্ট। তো অ্যানভিয়রে পর্ব থাকার খুবই বেনিফিট রয়েছে। ওকে, তারপরে দেখো পরের কোশ্চেন কী আছে। পরের কোশ্চেনে বলা আছে, সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীকে কি বলে? কেন্দ্রীয় নালীকে কি বলা হয়? সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় নালীকে বলা হয় কি বলতো? নিউরোসিল। সিল মানে কোনো না কোনো দেহ গহ্বরকে বোঝাচ্ছে, ঠিক আছে। সিল মানে কোনো না কোনো গহ্বর বা ফাঁকা জায়গাকে বোঝায়। নিউরোসিল, সুষুম্না কাণ্ডকে আমরা কি বলি? সেই হিসাবে কি আসছে কি, দেখো ওয়ার্ডটা মিনিংয়ে মিল আছে। অপশন বি হলো এখানে কারেক্ট। তারপরে দেখো কি আছে, যে নিউরনের সাহায্যে গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রে প্রেরিত হয় তার নাম। একটু আগে আমি তোমাদের বললাম এটাই, গ্রাহক থেকে কেন্দ্রে যাবে কার মাধ্যমে? সেন্সরি নিউরনের মাধ্যমে, ঠিক আছে। সংজ্ঞাবহ নিউরন বা সেন্সরি নিউরন। এবার সেন্সরি নিউরন কোনগুলো সেটাও জেনে নয়। অলফ্যাক্টরি, অডিটরি আর অপটিক, এগুলো হচ্ছে সেন্সরি নিউরন। অলফ্যাক্টরি, অডিটরি আর অপটিক হচ্ছে সেন্সরি নিউরন। ওকে, তারপরে দেখো কি আছে, স্নায়ুতন্ত্রের একক হলো। স্নায়ুতন্ত্রের একক কি? স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন, ঠিক আছে। নিউরনকে কিন্তু স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক বলা হয়। তো এখানে অপশান সি হবে কারেক্ট। পরবর্তী কোশ্চেন দেখো কি রয়েছে, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হলো। স্নায়ুতন্ত্রের ধারক কোষ কাকে বলা হয়? নিউরোগ্লিয়াকে বলা হয়। নিউরোগ্লিয়া কোথায় আছে? অপশন এতে। তাহলে এখানে আনসার কী হবে? অপশন এ, নিউরোগ্লিয়া হচ্ছে এখানে কারেক্ট আনসার, যেটাকে বলা হয় স্নায়ুতন্ত্রের ধারক কোষ। প্রায় এই দেখো 90% কিন্তু নিউরোগ্লিয়ায় থাকে, ঠিক আছে। স্নায়ুতন্ত্রে কিন্তু 90% নিউরোগ্লিয়ায় প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এটা কিন্তু একবারে পরিবর্তিত যোগকলা, মনে রাখবে এটা পরিবর্তিত যোগকলা। তারপরে দেখো কি আছে, নিম্নোক্ত কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা হবে কার? আমাদেরই তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা, তাই না, যেটাকে আমরা নিউরাল ক্যানাল বলছি, আমরা নিউরোসিল বলছি, যার মধ্যে কি হচ্ছে? সিএসএফ পরিপূর্ণ থাকছে, তো সেটা ফাঁপা বলেই তো প্রেজেন্ট থাকছে। তো সেটা আনসার কী হবে? অপশান ডি, মানুষ হবে এখানে কারেক্ট উত্তর, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো কি আছে, পরেরটাই বলা আছে এখানে, মেডুলারি আবরণ বা মাইলিন সিদ দ্বারা আবৃত থাকে। মেডুলারি আবরণ বা মাইলিন সিদ দ্বারা কি আবৃত থাকে? এটা তো আমরা জানি যে অ্যাকশন আবৃত থাকে, তাই না। তো অ্যাকশনের মধ্যে ফার্স্ট যে আবরণী সেটা কি? সেটা হচ্ছে অ্যাক্সোলেমা। তো এখানে আনসার কী হবে? অ্যাক্সোলেমা। অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অ্যাক্সোলেমা, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো কি রয়েছে, স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে বলা হয়। স্নায়ু কোষের সাইটোপ্লাজমকে কী বলা হয়? এক্সোপ্লাজম। অপশন কী হবে? অপশন এ হবে কারেক্ট আনসার। বলছে এখানে কি স্নায়ু কোষের সাইটোপ্লাজম। এবার দেখো অ্যাক্সোপ্লাজম যেটা, সেটা হচ্ছে অ্যাক্সনের সাইটোপ্লাজম, ঠিক আছে। অ্যাক্সোপ্লাজম মানে হচ্ছে অ্যাক্সনের সাইটোপ্লাজম, আর নিউরোপ্লাজম মানে হচ্ছে কোষ দেহে সাইটোপ্লাজম। এই যে আমরা নিউরনটা পড়ছি সেটা তো এক টাইপের কোষ,
তাই তো, সেটা এক টাইপের কোষ। তো সেখানে নিউরোপ্লাজম বলছি আমরা কোষ দেহে অবস্থিত সাইটোপ্লাজমকে, আর এক্সোপ্লাজম বলছি আমরা অ্যাক্সনে অবস্থিত সাইটোপ্লাজমকে। তো এখানে যেহেতু স্নায়ু কোষে সাইটোপ্লাজম দিয়েছে, তো আমার মনে হয় এখানে নিউরোপ্লাজম করাটাই বেটার হবে। ঠিক আছে, তো এখানে নিউরোপ্লাজম করলাম অপশন ডি। ঠিক আছে, আর অ্যাক্সনে সাইটোপ্লাজম বললে তোমরা করবে এক্সোপ্লাজম। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো কি আছে। দেখো, সোয়ান কোষ অবস্থিত। সোয়ান কোষ কোথায় প্রেজেন্ট থাকে? এক্ষুনি আমরা সোয়ান কোষ নিয়ে সমস্ত কিছু পড়লাম। সোয়ান কোষ প্রেজেন্ট থাকে কোথায়? অবশ্যই অ্যাকশনে। অপশন কী হবে? অপশন বি হবে কারেক্ট আনসার। সোয়ান কোষ অ্যাকশনে উপস্থিত থাকে। তারপরে দেখো কি আছে, কয়েকটি স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে গঠিত হয়। স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে কি গঠিত হয়? স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়া। স্নায়ুকোষের কোষদেহ মিলিত হয়ে গঠিত হবে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়া। এই যেখানে সাইন্যাপস আছে, সাইন্যাপসটা কি? সাইন্যাপস হচ্ছে সেই স্থান যেখানে একটা নিউরন শুরু আর একটা নিউরন শেষ। ঠিক আছে, কিন্তু স্নায়ু গ্রন্থি আর নার্ভ গ্যাংলিয়নটা আলাদা জিনিস। সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে স্নায়ুকোষের কোষদেহগুলি মিলিত হয়ে কিন্তু এই গ্যাংলিয়াটা তৈরি হয়। ঠিক আছে, গ্যাংলিয়া তৈরি হয়। পরবর্তী কোশ্চেন দেখব আমরা। দেখো কি আছে 13 নম্বরে, দুটি নিউরনের মধ্যবর্তী শারীরবৃত্তীয় ফাঁকা অংশকে কি বলে? এইটাই হচ্ছে তোমাদের এক্ষুনি বললাম, দুটো নিউরনের মধ্যবর্তী। ধরো এইটা একটা নিউরন, ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যাকশন, এটা হচ্ছে প্রবর্ধক, আবার এখানে একটা রয়েছে কোষদেহ, তার প্রবর্ধক, এটা একটা অ্যাকশন। তাহলে মাঝখানটা দেখো ফাঁকা আছে, দুটো নিউরনের যে কানেকশান তার মাঝখানটা দেখো ফাঁকা। তো এই ফাঁকা জায়গাটাকে আমরা কী বলবো সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। অপশানস রয়েছে স্নায়ু সন্নিধি, প্রান্তপুরুষ, স্নায়ুগ্রন্থি নাকি নিউরোগ্লিয়া। তো অবশ্যই একটাই হচ্ছে অপশান, এখানে দেখেই বোঝা যাচ্ছে কী অপশান হবে। বলো কী হবে? স্নায়ু সন্নিধি হবে, অপশান এ হবে এখানে, একদমই সঠিক, তাই তো, অপশান এ। আর এখানে আছে দেখো প্রান্তপুরুষ। তো এই প্রান্তপুরুষটা কী? প্রান্তপুরুষ হচ্ছে অ্যাকশনের শেষ প্রান্ত, অ্যাকশনের শেষ প্রান্ত সূক্ষ্ম সূক্ষ্ম শাখায় ভাগ থাকে, যেটাকে প্রান্তপুরুষ বলে। ঠিক আছে, অ্যাকশনের শেষ প্রান্ত সূক্ষ্ম সূক্ষ্ম শাখায় ভাগ থাকে, এটাকে বলা হয় প্রান্তপুরুষ। আনসার কী হলো এখানে? অপশান এ হলো। তারপরে দেখো কী আছে, রিলে নিউরন কথাটি কার সঙ্গে সম্পর্কিত? রিলে নিউরন, রিলে করবে মানে কি? একটা স্থান থেকে আরেকটা স্থানে পাঠাবে। তো সেটা কার ক্ষেত্রে দেখবো আমরা? রিলে নিউরন, এই ওয়ার্ডটা হচ্ছে সহযোগী নিউরনের জন্য। কার জন্য? সহযোগী নিউরনের জন্য। অপশান সি হবে এখানে কারেক্ট, সহযোগী নিউরন। তারপরে দেখো কী রয়েছে, বলা আছে স্নায়ুতন্ত্রে উদ্দীপনা গৃহীত হয়। স্নায়ুতন্ত্রে উদ্দীপনা গৃহীত হবে কার দ্বারা? অবশ্যই রিসেপ্টর দ্বারা। রিসেপ্টর মানে কি? গ্রাহক দ্বারা। অপশান ডি হবে কারেক্ট আনসার। কখনো যদি পরীক্ষায় তোমাদের এমন হয় যে তুমি বাংলার ওয়ার্ডগুলো বুঝতে পারছো না, ঠিক আছে, তখন একবার কিন্তু ইংলিশের কোশ্চেনটা অবশ্যই পড়ে নেবে, মানে ইংলিশ ভার্সানটা দেওয়া থাকবে। অনেক সময় কী হয়, কিছু কিছু বাংলা ওয়ার্ড আমরা জানি না, তো সেগুলো কিন্তু ইংলিশ ভার্সানে আমরা জেনারেলি পড়ি। তো সেগুলো ইংলিশটা দেখলে তোমরা কিন্তু কারেক্টলি বুঝতে পেরে যাবে, আনসারও করতে পারবে। নাহলে পরে এসে মনে হবে যে ইংলিশটা একবার দেখলে ভালো হতো। তো যদি এরকম হয় তো অবশ্যই ইংলিশের টার্মটা একবার দেখে নিও। ওকে, পরেরটা দেখো কি আছে, স্নায়ুস্পন্দন স্নায়ুকোষে প্রেরণের সময় ইলেকট্রন পাম্প হিসেবে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি বেসিক কোশ্চেন হয়ে যাচ্ছে এটা। তো এখানে কি করে, স্নায়ু স্পন্দন যখন স্নায়ুকোষে প্রেরণের সময় ইলেকট্রন পাম্প হিসেবে কাজ করে, কে বলো তো? সেটা হচ্ছে নাম্বার 16তে যা ছিল তার আনসার কী হবে বলে ফেলো। 16তে কী আছে? স্নায়ুস্পন্দনে স্নায়ুস্পন্দন স্নায়ুকোষে প্রেরণের সময় ইলেকট্রন পাম্প হিসেবে কাজ করবে কে? অ্যাকশন কাজ করবে। তো অপশন বি হবে এখানে সঠিক। ঠিক আছে, অপশন বি। নেক্সট কী আছে দেখো 17তে, মানব মস্তিষ্কের ত্রিস্তরীয় আবরণীকে বলে। তো মানব মস্তিষ্কের বলুক বা সুষুম্না কাণ্ডের বলুক, অর্থাৎ যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তার যে ত্রিস্তরীয় আবরণী, সেটাকে আমরা কী বলি? মেনিনজেস বলি। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট। এখানে কী বলি? মেনিনজেস। অপশন ডি হবে সঠিক। আর মেনিনজেস ত্রিস্তরীয়, এটা মনে রাখবে। তারপরে দেখো 18 নম্বরে কী আছে, নিম্নোক্ত কোনটি মেনিনজেসের অংশ নয়? মেনিনজেস ত্রিস্তরীয় মানে 3টে অংশ থাকবে, এখানে মেনিনজেসের অংশ নয় কোনটা? মেনিনজেস ত্রিস্তরীয় মানে 3টে স্তর থাকবে, কি কি? ডুরামেটার, অ্যারাকোনোমেটার, পায়োমেটার। তাহলে নয় কোনটা? সেটা হচ্ছে মাইলিন সিদ। অপশন এ হবে এখানে সঠিক, মাইলিন সিদ কিন্তু মেনিনজেসের অংশ নয়। তারপরে দেখো মস্তিষ্ক প্রকোষ্ঠ বা ভেন্ট্রিকলের সংখ্যা। মস্তিষ্কে কটা ভেন্ট্রিকল আছে? মোট 4টে। ঠিক আছে, দুটোকে বলা হয়, দুটো হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল, তারপর থাকে একটা তৃতীয় ভেন্ট্রিকল, তারপর থাকে একটা চতুর্থ ভেন্ট্রিকল। ঠিক আছে, তাহলে মোট করা থাকে 4টে ভেন্ট্রিকল থাকে। তারপরটা দেখো কি আছে, মানব মস্তিষ্কে সুষুম্না স্নায়ুর সংখ্যা। সুষুম্না স্নায়ু কত জোড়া হয়?
31 জোড়া হয় সুষুম্না স্নায়ু, আর 12 জোড়া হয় কর্টি স্নায়ু। ঠিক আছে, কর্টি স্নায়ু হয় 12 জোড়া। কর্টি স্নায়ুর নামগুলো পড়ে থাকবে পরপর, অলফ্যাক্টরি, অপটিক, অকিলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এরকমভাবে নামগুলো পরপর পড়ে নেবে। আর হচ্ছে কি এখানে দেখো মস্তিষ্কের যে মানে কর্টি স্নায়ু হচ্ছে আর সুষুম্না স্নায়ু, এই দুটো যে স্নায়ু সেটা নিয়ে তৈরি হচ্ছে কী বলতো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, একটা কোশ্চেন এসেছিল আগে যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মোট স্নায়ুর সংখ্যা, তো সেখানে 31 আর 12 যোগ করে কিন্তু আনসার হয়, মানে আনসার সেখানে হবে কত, 43। ঠিক আছে, সুষুম্না স্নায়ু আর কি বললাম কর্টি স্নায়ু নিয়ে তৈরি হয় প্রান্তীয় স্নায়ুতন্ত্র, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র যদি বলে মোট স্নায়ুর কথা কত বলবে, 43 জোড়া বলবে। ঠিক আছে, কোশ্চেনটা আগে এসছে সেই জন্য একবার বলে দিলাম। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, মানব মস্তিষ্কে কর্টি স্নায়ুর সংখ্যা, কর্টি স্নায়ু কত জোড়া হবে, 12 জোড়া। অপশন কী হবে, অপশন ডি হবে সঠিক, 12 জোড়া। তারপরটা দেখো, মস্তিষ্কের যে অংশটি সুষুম্না কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, তাহলে মস্তিষ্কের কোন অংশটা সুষুম্না কাণ্ডের সঙ্গে যুক্ত থাকবে, সেটা হচ্ছে সুষুম্না শীর্ষক, যেটাকে আমরা বলি কি মেডুলা অবলঙ্গাটা। অপশন কী হবে, অপশন সি হবে এখানে কারেক্ট, মেডুলা অবলঙ্গাটা। তারপরে দেখো কী রয়েছে, পরের কোশ্চেনটা রয়েছে, কোন অংশটি মস্তিষ্কের রিলে সেন্টার হিসেবে কাজ করে। তো মস্তিষ্কের ক্ষেত্রে রিলে সেন্টার কোনটা কাজ করে, সেটা হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, থ্যালামাস কাজ করে রিলে সেন্টার হিসেবে। থ্যালামাসকে কিন্তু গুরু মস্তিষ্কের যে প্রবেশদ্বার বা সিংহদ্বারও বলা হয়, এবং এটা কিন্তু প্রতিবর্তী স্নায়ুকেন্দ্র হিসেবেও কাজ করে। ঠিক আছে, বা প্রেরক স্থান যদি বলে তাহলেও মনে রাখবে কিন্তু এই থ্যালামাসই হবে। ঠিক আছে, তারপরে পরেরটা দেখো কী রয়েছে, 24 নম্বর, নিম্নোক্ত কোনটি দ্বিতীয় কর্টি স্নায়ু। দ্বিতীয় কর্টি স্নায়ু এভাবে বললাম কি, একটু আগে তোমাদের বললাম যে কর্টি স্নায়ু 12 জোড়া রয়েছে, তার মধ্যে তোমরা যদি সিকোয়েন্সিয়ালি এগুলো মুখস্থ করে নাও তাহলে তোমাদের যে নাম্বারটাই আসবে না কেন তোমরা পারবে, তাই না। তো প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি, তারপরে হচ্ছে অপটিক, অকিলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসিয়ার, হাইপোগ্লসাল। এই ছিল মোট 12টা কর্টি স্নায়ু। ঠিক আছে, এর মধ্যে সবথেকে বড় হচ্ছে ভেগাস আর সবথেকে ছোট হচ্ছে ট্রক্লিয়ার। মনে রাখবে সবথেকে বড় কি বললাম, ভেগাস, আর সবথেকে ছোট হচ্ছে ট্রক্লিয়ার। ঠিক আছে, সবথেকে ছোট হচ্ছে ট্রক্লিয়ার। তো এখানে বলেছে কি দ্বিতীয়, প্রথমটা কি হয় অলফ্যাক্টরি, তারপরেই আসে অপটিক। তো এখানে দ্বিতীয় কর্টি স্নায়ু কী হয়ে যাবে, অপটিক হয়ে যাবে। প্রথম হলে অলফ্যাক্টরি, দ্বিতীয় হলে অপটিক, তারপর আছে অকিলোমোটর, তারপর আছে ট্রক্লিয়ার। ঠিক আছে, এরকম করে তো থাকবে মোট 12টা। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, যে উপায়ের মাধ্যমে জীব তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে অবগত হয় তাকে আমরা কি বলি, পারিপার্শ্বিক পরিবেশের সাথে অবগত হয় আমরা কোন ধর্মের সাহায্যে, সেটা হচ্ছে সংবেদনশীলতা। তাই তো, সংবেদনশীলতা, অপশন ডি। তারপরে দেখো, অ্যাক্সন স্থিত সাইটোপ্লাজমকে বলা হয়, অ্যাক্সন স্থিত সাইটোপ্লাজমকে আমরা কি বলবো, নামের সাথে মিল দেখলেই বুঝতে পারবে কি হবে, অ্যাক্সোপ্লাজম। কী হবে, অপশন এ হবে সঠিক, অ্যাক্সোপ্লাজম। তারপরে আছে দেখো, নিউরিলেমা দ্বারা যেটি আবৃত থাকে তার নাম। তো নিউরিলেমা দ্বারা কী আবৃত থাকে, এমনি তো অ্যাকশন আবৃত থাকে ঠিকই, মানে অ্যাকশনের যে লাস্ট বা বাইরের একদম আবরণী সেটা হচ্ছে নিউরিলেমা। তার নিচে কী আছে, তার নিচে আছে মিডলারি আবরণ। তো এখানে আনসার কিন্তু হবে মিডলারি আবরণ। ঠিক আছে, এখানে আনসার কী হবে, মিডলারি আবরণ। তারপরে দেখো কি আছে, প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক হলো, প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক কে হবে। খুবই সহজ কোশ্চেন, প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ কে বলো, সুষুম্না কাণ্ড। অপশন কী হবে, অপশন বি হবে সঠিক। ঠিক আছে, সুষুম্না কাণ্ড হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক। তারপরে দেখো, নিচের কোন কর্টি স্নায়ুটি কেবল সংজ্ঞাবহ প্রকৃতির। সংজ্ঞাবহর ক্ষেত্রে আমি তোমাদের আগেও বলেছি 3টে মনে রাখবে, অলফ্যাক্টরি, অপটিক আর হচ্ছে অডিটরি। তো এখানে দেখো অডিটরি আছে, তাহলে সেই হিসেবে অডিটরি হয়ে যাবে। ঠিক আছে, ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, মিশ্র স্নায়ুর মধ্যে ভেগাস রয়েছে। তারপরে মিশ্র স্নায়ুর মধ্যে তোমার ট্রাইজেমিনাল রয়েছে মিশ্রর মধ্যে, তারপরে মিশ্রর মধ্যে গ্লসোফ্যারিঞ্জিয়াল আছে, ফেসিয়াল আছে, এগুলো সব কিন্তু মিশ্র। অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি এগুলো হচ্ছে তোমার কী বলে, সংজ্ঞাবহ, মানে ইয়েটা কী বলে, সেন্সরি। ঠিক আছে, সেন্সরি নিউরন। তারপরটা দেখো, কোশ্চেন দেখো কী আছে, প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রক তাহলে কী হলো, সুষুম্না কাণ্ড। তারপর আছে কি, কর্টি স্নায়ু সংজ্ঞাবহ কী বললাম, অডিটরি। কর্পাস ক্যালোসাম মানব মস্তিষ্কের কোন অংশে অবস্থিত, কর্পাস ক্যালোসাম কোথায় আছে, গুরু মস্তিষ্কের স্নায়ুযোজক। তাই তো, তো গুরু মস্তিষ্ক মানে এখানে গুরু মস্তিষ্কই রয়েছে, অপশন ডি। একটা জিনিস তোমাদের আমি বলে দিই, গুরু মস্তিষ্ককে অনেক সময় সেরিব্রাম বলা হয়। ঠিক আছে, সেরিব্রাম। আর লঘু মস্তিষ্ক তোমরা জানো সেরিবেলাম। তো এই জিনিসটার মধ্যে গোলাবে না, সেরিব্রাম আর সেরিবেলাম অনেকের গুলিয়ে যায়। তো এখানে একটা ক্লিয়ারলি বলে দিলাম, সেরিব্রাম মানে হচ্ছে গুরু মস্তিষ্ক, সেরিবেলাম ইজ লঘু মস্তিষ্ক। ঠিক আছে, তারপরে দেখো পরের কোশ্চেন কী আছে, উদ্ভিদের আলোকবর্তী চলনে কোন হরমোন অংশ নেয়। আলোকবর্তী চলন
কে অংশ নেবে, সেটা হচ্ছে কোন হরমোন, সেটা অবশ্যই অক্সিন হরমোন, কারণ ট্রপিক চরণ নিয়ন্ত্রণে আমরা জানি কোন হরমোন পার্টিসিপেট মানে কোন হরমোনের অবদান থাকে, সেটা হচ্ছে অক্সিন হরমোন। তো অপশন বি হবে এখানে ঠিক, অক্সিন। ঠিক আছে, তারপরে নিচের কোনটি কৃত্রিম অক্সিন, কৃত্রিম অক্সিন কোনটা হবে এখানে? দেখো অপশান দেখেই তোমরা বুঝতে পারবে আনসার কোনটা হবে। প্রথমত দেখো আই ডবল এ কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটা তো প্রাকৃতিক। জি এ কি, জিববেরেলিক অ্যাসিড, জিববেরিন, এটা তো হবে না। আছে কাইনিন, কাইনিন মানে সাইটোকাইনিন, এটাও হবে না। তো আনসার দেখো একটাই থাকছে কিন্তু, এন ডবল এ, ন্যাপথলিন বা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তাছাড়া আরও আছে আই বি আছে একটা, ইন্ডোল বিউটারিক অ্যাসিডও আছে একটা, তাছাড়া 2,4-D আছে, 2,4-D মানে 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা বলি। ঠিক আছে, এই 2,4-D কিন্তু আগাছা দমনে ব্যবহার করা হয়। ওকে, পরবর্তী কোশ্চেন দেখো, উদ্ভিদের অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী হরমোনটি হলো। অগ্রস্থ প্রকটতা মানে কি? গাছের শাখা পোশাখা সৃষ্টি হবে না, গাছটা শুধু দৈর্ঘ্য ওপরের দিকে বাড়তে থাকবে। তো এর জন্য দায়ী হরমোন কোনটা? সেটা হচ্ছে অগ্রস্থ প্রকটতা মানে কি? অক্সিন, অদিয়ে অক্সিন, অদিয়ে অগ্রস্থ প্রকটতা। ওকে, অপশন এই হবে সঠিক। তারপরে দেখো, নিচের কোনটি উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয়? অগ্রস্থ ভাজক কলায় সবসময় কী উৎপন্ন হবে? অগ্রস্থ ভাজক কলায় সবসময় অক্সিন উৎপন্ন হবে। আনসার কী হবে? অপশন এ হবে এখানে কারেক্ট। তারপরে দেখো কি আছে, নিচের কোন হরমোনটি বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে? বীজবিহীন ফল উৎপাদনের যে পদ্ধতি সেটাকে কী বলা হয়? সেটা বলা হয় পার্থেনোকার্পি। বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে আমরা কি বলি? পার্থেনোকার্পি বলি। আর এই পার্থেনোকার্পিতে সাহায্য করে কে বলো তো? সেটা হচ্ছে অক্সিন, অবশ্যই কে? অক্সিন। অক্সিনের যে মেন কাজগুলো আছে আমি তোমাদের বলে দিচ্ছি একবার। প্রথমত অগ্রস্থ প্রকটতা, তারপরে হচ্ছে তোমার মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, টপিক চরণ নিয়ন্ত্রণ। ঠিক আছে, এগুলো সব কিন্তু অক্সিনের কাজ। আর পার্থেনোকার্পি বিশেষ করে তিনটে জিনিস অক্সিনের ক্ষেত্রে একদম ক্লিয়ারলি মনে রাখবে। প্রথমটা হচ্ছে, এটা বললাম, সেটা অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা একদম পুরোপুরি যে ভূমিকা সেটা হচ্ছে অক্সিনের ভূমিকা। ঠিক আছে, তারপর আছে পার্থেনোকার্পি, মানে অনিষিক্ত ডিম্বাণু থেকে কী হচ্ছে? ফল তৈরি হবে, তাই তো? নিষেক ছাড়াই ডিম্বাশয় ফলে পরিণত হয়ে যাবে, সেটা হচ্ছে কি? বীজবিহীন ফল হবে। আর এই ঘটনাটাকে আমরা বলছি হচ্ছে পার্থেনোকার্পি। তাছাড়া একটা বললাম কি? ট্রপিক চরণ, সেটা তোমাকে ফটোট্রপিক বলুক বা জিওট্রপিক বলুক, ট্রপিক চরণ মানে বুঝে যাবে কী বলা হচ্ছে, আর কোন হরমোনের কথা। টপিক চরণ নিয়ন্ত্রণ করে কে? অক্সিন হরমোন। ঠিক আছে, এই তিনটে জিনিস ক্লিয়ারলি মনে রাখবে একদম। তারপর দেখো কি আছে, এটা তো বললাম, তাহলে অগ্রস্থ ভাজক কলায় কি উৎপন্ন হচ্ছে? অক্সিন। নেক্সট আছে, নিচের কোন হরমোনটি বীজবিহীন ফল, ওইটাই তো বললাম অক্সিন হবে। বীজবিহীন ফল কী হবে? অক্সিন হবে। হয়তো একটু তাড়াতাড়ি বলছি, কারণ ভিডিওটা মানে অনেকগুলো কোশ্চেন কভার করতে চাইছি, সেজন্য একটু স্পিডে বলছি, তো তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। তারপর দেখো, উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীতে, ভ্রূণমুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায়? উদ্ভিদের ভ্রূণমুকুল আবরণীতে কে পাওয়া যাবে? সেটা হচ্ছে অবশ্যই অক্সিন পাওয়া যাবে। ভ্রূণমুকুল আবরণীতে পাওয়া যাবে কি? অক্সিন। অপশন বি হবে সঠিক। যদি কাণ্ড মূলের অগ্রভাগ বলুক, ভ্রূণমুকুল আবরণী বলুক, বর্ধনশীল পাতার কোষ বলুক, এই সব কটাতে কিন্তু অক্সিন হবে। ঠিক আছে, অক্সিন। অক্সিন হচ্ছে নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ হরমোন, আর এটা হচ্ছে অম্লিক প্রকৃতির। ঠিক আছে, জৈব অম্ল কিন্তু। ওকে, পরেরটা দেখো কী আছে, কোশ্চেন নাম্বার যাই হোক, কোশ্চেন নাম্বার অনুযায়ী এখানে ফলো হচ্ছে না, পরপর তোমরা দেখে যাও শুধু। মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্যকারী হরমোন। মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্যকারী হরমোন কী হবে? জিববেরেলিন। অপশন কী হবে? বি। জিববেরিন প্রথম আবিষ্কার করেছিলেন কে বলতো? বিজ্ঞানী কুরাশোয়া। ঠিক আছে, কোন বিজ্ঞানী? বিজ্ঞানী কুরাশোয়া। আর হচ্ছে কোথা থেকে যদি বলে, তাহলে একটা ছত্রাক থেকে, যার নাম হচ্ছে জিব্বেরেলা ফুজিকুরয়। কী নাম? জিব্বেরেলা ফুজিকুরয়। আর জিববেরিন ইজ এ নাইট্রোজেন বিহীন হরমোন। জিববেরিনে কিন্তু নাইট্রোজেন থাকে না, এটা মনে রাখবে। ঠিক আছে, আর জিববেরিনের মেন কাজ যদি বলা হয়, তাহলে মনে রাখবে বোল্টিং। ঠিক আছে, বোল্টিং বা পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, তারপরে হচ্ছে বীজমুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করা, আর হচ্ছে ফলের বৃদ্ধি। এগুলো হচ্ছে জিববেরিনের কিছু কাজ। তারপরে কোশ্চেন দেখো কি আছে, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, পরেরটা কি হবে? উদ্ভিদের বৃদ্ধি রোধক হরমোন। বৃদ্ধি রোধক মানে কি? বৃদ্ধিকে বাধা দেয়। কী হবে? অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিডকে অনেক সময় না এ বি এও লিখে দেয়। ঠিক আছে, এ বি এ, তো বুঝে যাবে এ বি এ মানে কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিডের কথা বলা হচ্ছে। আরেকটা জিনিস, অ্যাবসাইসিক অ্যাসিড কী করে দেখো, বৃদ্ধি রোধক হরমোন, প্লাস এ কিন্তু বাষ্পমোচনে বাধা দেয়। অ্যাবসাইসিক অ্যাসিড কিন্তু বাষ্পমোচনে বাধা দেয়, মনে রাখবে, বাষ্পমোচনে বাধা দেয়। তাই জন্য একে স্ট্রেস বিরোধী হরমোনও বলে, বা স্ট্রেস হরমোনও কিন্তু এটাকে বলে। ঠিক আছে, অ্যাবসাইসিক অ্যাসিড যদি স্ট্রেস হরমোন আসে উদ্ভিদের ক্ষেত্রে, তোমরা কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড করবে। আর যদি বলে উদ্ভিদের পত্রমোচন ত্বরান্বিত করে, তাহলে কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড হবে। ঠিক আছে, পত্রমোচন ত্বরান্বিত করে, বা যদি বলে তোমার বার্ধক্য ত্বরান্বিত করে, তো এইগুলো সব কিন্তু কার কাজ বলো তো? অ্যাবসাইসিক অ্যাসিডেরই কাজ। ঠিক আছে, তারপর দেখো,
একটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন। নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন কী হবে? জিব্বেরিন হবে। অপশন বি হবে এখানে সঠিক, জিব্বেরেলিন। তারপরে কি আছে দেখো, পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন? মানে পত্রমোচন বিলম্বিত করে মানে কি বাধা দেবে, কে বাধা দেবে? সাইটোকাইনিন বা কাইনিন। সাইটোকাইনিন কি করে? ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করে। সাইটোকাইনিন একটা মেন ফাংশন হচ্ছে কী বলতো? ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করা। এবার ক্লোরোফিল সংশ্লেষ হলে কী হবে? পত্র সবুজ থাকবে পাতা, তাহলে সেটা মোচন হবে না, ঝরে পড়বে না। তো অপশন সি হবে এখানে কারেক্ট। তারপরে দেখো কি আছে, কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়? উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কে বলো? জিব্বেরেলিন। অপশন কী হবে? অপশন বি হবে সঠিক। ঠিক আছে, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কে? জিব্বেরেলিন। জিব্বেরেলিন প্রয়োগ করে কিন্তু উদ্ভিদের বংশগত খর্বতাও দূর করা হয়। আর এই যে খর্বতা দূর করা, এই ঘটনাটাকে কিন্তু বোল্টিংও বলে। কি বলে? বোল্টিং। মনে রাখবে, হ্যাঁ, বোল্টিং কিন্তু পরীক্ষায় আগে এসেছিল। পরে কোশ্চেন দেখো কি আছে, নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায়? নারকেলের তরল শস্যে পাওয়া যাবে কোন হরমোন? সেটা হচ্ছে সাইটোকাইনিন বা কাইনিন। অপশন ডি হবে সঠিক, কাইনিন। ওকে, তারপরে দেখো কি আছে, জিব্বেরেলা ফুজিকুরয় ছত্রাক থেকে কোন হরমোন পাওয়া যায়? নামেই রয়েছে জিব্বেরেলা ফুজিকুরয়, তাহলে কী হবে? সেখান থেকে অবশ্যই আমরা জিব্বেরেলিন পাবো। তো অপশন বি হবে এখানে সঠিক, জিব্বেরেলিন। তারপরে দেখো কি আছে, পাতা ঝরার ক্ষেত্রে সাইটোকাইনের বিপরীত কার্যকর হরমোন। পাতা ঝরতে বাধা দেয় সাইটোকাইনিন, তার বিপরীত মানে কি? পাতা ঝরতে কি হেল্প করবে? কে হেল্প করবে? এক্ষুনি তোমাদের বললাম, সেটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। অপশন কি হবে? অপশন বি হবে এখানে সঠিক। ঠিক আছে, অ্যাবসাইসিক অ্যাসিড কি করবে? পাতা ঝরাতে হেল্প করবে, যেটা উদ্ভিদের জন্য কিন্তু ক্ষতিকর। সাইটোকাইনিন কিন্তু অ্যাবসাইসিক অ্যাসিড কিন্তু ম্যাক্সিমাম খারাপ কাজই করে। একটাই কাজ ওর ভালো, যেটাকে খরা সুবিধি হরমোন বলছে এর জন্য, সেটা হচ্ছে বাষ্পমোচনকে বাধা দেয়। ঠিক আছে, তারপরে দেখো কি আছে, শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে। মূল সৃষ্টিতে কে সাহায্য করবে? যে মূলের বৃদ্ধি ঘটায় সেই তো মূল সৃষ্টিতে সাহায্য করবে। তো মূলের বৃদ্ধি কে ঘটায়? অক্সিন ঘটায়। তো মূল সৃষ্টিতে সাহায্য করবে কিন্তু অক্সিন। অপশন বি হবে এখানে সঠিক। ঠিক আছে, অক্সিন হলো। তারপরে কোশ্চেন দেখি আমরা তাহলে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, নাইট্রোজেন যুক্ত জৈব ক্ষার। দেখো নাইট্রোজেন যুক্ত বলেছে, নাইট্রোজেন যুক্ত মানে অনেকে ভেবে নেয় যে অক্সিন, তা নয়। এখানে দেখো বলেছে জৈব ক্ষার। ক্ষারীয় প্রকৃতির কোনটা? ক্ষারীয় প্রকৃতি হচ্ছে কাইনিন। তো সাইটোকাইনিন হচ্ছে এখানে আনসার হবে। যদি বলতো নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল, তাহলে আমরা করতাম অক্সিন। এখানে বলেছে নাইট্রোজেন যুক্ত জৈব ক্ষার, তাহলে আমরা কি করব? সাইটোকাইনিন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কোশ্চেন নাম্বার যাই হোক, প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধন হয় যার মাধ্যমে? প্রাণীদেহে রাসায়নিক সমন্বয় সাধন কার মাধ্যমে হবে? হরমোনের মাধ্যমে হবে। তো অপশন বি হবে এখানে হরমোন। হরমোনকে কেমিক্যাল মেসেঞ্জারও কিন্তু বলা হয়। ইংলিশে এটাকে কেমিক্যাল মেসেঞ্জার বলছি, বাংলায় সেটাই কিন্তু রাসায়নিক দূত। ওকে, তারপরে দেখো 87তে কি আছে, নিচের কোনটি একটি স্টেরয়েড হরমোন? স্টেরয়েড হরমোন মেনলি মনে রাখবে যেগুলো হচ্ছে তোমার গোনাড বা জননগ্রন্থি নিঃসৃত, সেগুলো কিন্তু স্টেরয়েড। কোনটা স্টেরয়েড? তাহলে এখানে অবশ্যই প্রোজেস্টেরন স্টেরয়েড, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর টেস্টোস্টেরন, তিনটেই কিন্তু স্টেরয়েড। তো গোনাড থেকে তো স্টেরয়েড হরমোন রিলিজ হয়ই, তার সাথে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে কিন্তু স্টেরয়েড হরমোন রিলিজ হয়। কোথা থেকে বললাম? অ্যাড্রেনাল কর্টেক্স থেকে। পরীক্ষা যদি আসে যে কোন গ্রন্থি থেকে স্টেরয়েড হরমোন নিঃসৃত হয়, তাহলে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে জননগ্রন্থি বা গোনাড, আরটা হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্স। ঠিক আছে, তারপরে দেখো উৎসস্থলে কার্যকারিতা প্রকাশ করে যে হরমোন। উৎসস্থল মানে যেখানে উৎপন্ন হচ্ছে সেখানেই কাজ করছে, সেগুলো বলে লোকাল হরমোন। কি বলবে? লোকাল হরমোন। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, লোকাল হরমোন। বোঝা গেল? তারপরে দেখো কি বলছে, নিচের কোন হরমোনটি একধারে হরমোন অন্যদিকে নিউট্রান্সমিটার? মানে হরমোন রূপেও কাজ করবে, নিউট্রান্সমিটার রূপেও কাজ করবে। কে? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। আমি বারবার বলেছি তোমাদের এই কোশ্চেনটা, নিউরো হরমোন প্লাস নিউট্রান্সমিটার দুটো হিসেবেই কাজ করা হচ্ছে অ্যাড্রিনালিন। খরিত হবে অ্যাড্রিনাল মেডুলা থেকে। ঠিক আছে, অ্যাড্রিনাল মেডুলা থেকে। আর এটা পুরোপুরি নার্ভের ওপর কন্ট্রোল রয়েছে। ঠিক আছে, মানে নার্ভাস সিস্টেমে কন্ট্রোল রয়েছে মেডুলার ওপর। যেমন কর্টেক্সের ওপর তোমার হরমোনাল সিস্টেম কন্ট্রোল করছে, এসিটিএইচ যেটা, সেটা খরিত হয় কোথা থেকে? পিটিআই থেকে। আর পিটিআই থেকে খরিত হয়ে কোথায় কাজ করে? এটা বলো অ্যাড্রিনাল কর্টেক্সের ওপর। কিন্তু দেখবে মেডুলাকে অ্যাক্টিভ করার জন্য বা মেডুলাকে উদ্দীপিত স্টিমুলেট করার জন্য পিটুইটারি থেকে কিন্তু কোনো হরমোন আসে না। আসে কি? আসে না। এগুলো কিন্তু নার্ভের সাথে রিলেটেড। ঠিক আছে, অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন দুটোই মনে রাখবে, তার জন্য এটাকে নিউরো হরমোন বলছে। তারপরে প্রভুগ্রন্থির প্রভুকে হাইপোথ্যালামাস। শুধু প্রভুগ্রন্থি বললে হবে পিটুইটারি, আর যদি প্রভুগ্রন্থির প্রভু বলে কি হবে? হাইপোথ্যালামাস হবে। ঠিক আছে, তারপরে দেখো কি রয়েছে,
বলা আছে কি অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কোন কোষ থেকে গ্লুকাগন খরিত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হচ্ছে কি অগ্নাশয়ের অন্তঃক্ষরা পার্ট, তাই তো। তো এখান থেকে ইনসুলিন, গ্লুকাগন এগুলো খরিত হয়। তো এবার প্রথম কথা হচ্ছে এখানে কোনটা থেকে কী খরিত হয়? গ্লুকাগন। গ্লুকাগন কোথা থেকে খরিত হয়? আলফা কোষ থেকে, ঠিক আছে, গ্লুকাগন আলফা কোষ থেকে। আর ইনসুলিন বললে বিটা কোষ থেকে, সোমাটোস্ট্যাটিন বললে ডেল্টা কোষ থেকে। তাছাড়া আরেকটা কোষ থাকে যার নাম পিপি কোষ, যেখান থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খরিত হয়, ঠিক আছে। বিটা কোষ থেকে মনে রাখবে ইনসুলিন, বিটা কোষ থেকে বেশিরভাগ পরিমাণে আসে, তাও তোমরা আলফা থেকেও জেনে রাখো কী হবে, গ্লুকাগন হবে। ওকে, তারপরে দেখো কি রয়েছে, কোন হরমোন মূত্রে জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে? মূত্রে জলের পরিমাণকে নিয়ন্ত্রণ করে কে? এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যার অভাবে কি হয়? ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়, ঘন ঘন মূত্রত্যাগ হয়। কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস রোগে মনে রাখবে মূত্রে কিন্তু শর্করা উপস্থিত থাকে না, ঠিক আছে। এডিএইচের অভাবে এটা হয়। এডিএইচ খরিত হয় কোথা থেকে? পশ্চাৎ পিটুইটারি থেকে। আর এডিএইচ সংশ্লেষিত হয় কোথায়? হাইপোথ্যালামাসে। তাহলে এটাকেও কিন্তু আমরা নিউরো হরমোন বলতে পারবো, যেহেতু হাইপোথ্যালামাস কি নার্ভ, আর সেখান থেকে তৈরি হচ্ছে, মানে কি এটা কিন্তু এক টাইপের নিউরো হরমোন, অক্সিটোসিন প্লাস ভেসোপ্রেসিন দুটোই। হ্যাঁ, তারপরে দেখো কি আছে, ক্রেটিনিজম রোগটি কোন হরমোনের কম ক্ষরণের ফলে ঘটে? ক্রেটিনিজম অবশ্যই কী হবে? থাইরক্সিন। অপশান কী হবে? অপশান এ হবে এখানে সঠিক, থাইরক্সিন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, পরিণত বয়সে যে হরমোনের কম ক্ষরণে? মিক্সিডিমা। তো মিক্সিডিমাও কেন হয়? মিক্সিডিমাও কিসের জন্য হবে? সেটা হচ্ছে থাইরক্সিনের জন্যেও, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, পরেরটা দেখো। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন আসার মতো, ঠিক আছে। নিচের কোনটি একটি ক্যালোরিজেনিক হরমোন? ক্যালোরিজেনিক কী হবে? থাইরক্সিনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন, ঠিক আছে। থাইরক্সিন দেহে তাপ উৎপাদন বাড়িয়ে দেয়, বিএমআর বৃদ্ধি করে, এগুলো হচ্ছে থাইরক্সিনের কাজের মধ্যে পড়ে। লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে, ঠিক আছে। আর হচ্ছে তোমার কি করে বলো তো? থাইরক্সিন যকৃতে কী করে? প্রোটিন থেকে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে, মানে নিওগ্লুকোজেনেসিস যে প্রক্রিয়াটা রয়েছে না, নিওগ্লুকোজেনেসিস, সেখানে কিন্তু থাইরক্সিন সাহায্য করে। ইনসুলিন যেমন নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, কিন্তু থাইরক্সিন আবার নিওগ্লুকোজেনেসিস থেকে ওটাকে সাহায্য করে। নিওগ্লুকোজেনেসিস মানে অশর্করা, মানে ফ্যাট বা প্রোটিন থেকে শর্করা তৈরি হওয়া, এটা হচ্ছে তোমার নিওগ্লুকোজেনেসিস প্রক্রিয়া। তো এখানে ক্যালোরিজেনিক হরমোন হবে থাইরক্সিন। পরেরটা দেখো, ফিডব্যাক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে কোন হরমোন? ফিডব্যাক নিয়ন্ত্রণ, ফিডব্যাক নিয়ন্ত্রণ কার ক্ষেত্রে দেখা যায়? টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। অপশন ডি হবে সঠিক, টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে। তারপর এটা দেখো কি আছে, 116 এখানে রয়েছে। তো যাই হোক, কোশ্চেন নাম্বারটা এখানে ম্যাটার করছে না, কোশ্চেনটা ম্যাটার করছে। 100 ml রক্তে শর্করা স্বাভাবিক পরিমাণ কত? 180 থেকে 120 mg। আচ্ছা, আমাদের স্বাভাবিক ব্লাড প্রেশার কত বলো? আমাদের স্বাভাবিক ব্লাড প্রেশার কত তোমরা আমার কমেন্টে কিন্তু জানিও এটা। পরেরটা দেখো, এখানে 80 আর 120 দেখে মনে পড়ে গেল আমার ব্লাড প্রেশারের কথাটা। তো ব্লাড প্রেশার কত হয় আমাকে? ওপরটাকে সিস্টোলিক বলে, নিচেরটাকে ডায়াস্টোলিক বলে, এটুকু তোমাদের বলে দিলাম। মানটা কত হয় সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে দেখো কী রয়েছে, নিম্নোক্ত কোন হরমোনের প্রভাবে তারারন্ধ্র বিস্ফোরিত হয়? তো তারারন্ধ্র বিস্ফোরিত হবে কার প্রভাবে? কী হয় বলো? অপশন ডি হবে অ্যাড্রিনালিন। এটা তো সবাই জানো তোমরা, তাই না? আর যারা না জানো তোমরা তো অ্যাড্রিনালিন পড়োনি, কারণ অ্যাড্রিনালিনের কাজই হচ্ছে এগুলো, অ্যাড্রিনালিনের মেন ফাংশনই তো এগুলো, তারারন্ধ্রকে প্রসারিত করা। তো এখানে অপশন ডি হবে কারেক্ট। তারপরে 118, প্রোল্যাকটিন হরমোন সাহায্য করে। প্রোল্যাকটিনকে আমরা কি বলি? এলটিএইচও বলি, বা লিউটোট্রপিক হরমোন। খরিত হবে কোথা থেকে? অগ্র পিটুইটারি থেকে। এটা ওয়ান টাইপ অফ কিন্তু জিটিএইচ বা গোনাডোট্রপিক হরমোনের মধ্যে একটা ভাগ, ঠিক আছে। তো প্রোল্যাকটিন দুগ্ধক্ষরণে সহায়তা করে, অপশন এ হবে কারেক্ট, দুগ্ধক্ষরণে সহায়তা করে। এখানে তো একটা কোশ্চেন মানে অপশন আছে বিএমআর বৃদ্ধি। বিএমআর বৃদ্ধি তোমরা দুটো হরমোনের নাম মনে রাখবে, একটা হচ্ছে থাইরক্সিন আর একটা হচ্ছে অ্যাড্রিনালিন। এরা দুজন কিন্তু বিএমআর বৃদ্ধি করে। বিএমআর এর ফুল ফর্ম কি? বেসাল মেটাবলিক রেট, ঠিক আছে। তারপরে দেখো, কোন হরমোনটি শুক্রাশয় থেকে খরিত হয়? এটা তো বলতে হবে না আশা করি, 100-র মধ্যে 100 জনই পারবে তোমরা। কি খরিত হয় শুক্রাশয় থেকে? টেস্টোস্টেরন খরিত হয়, অপশন সি। আর যদি বলে কোথা থেকে, তাহলে শুক্রাশয়ের যে সেমিনিফেরাস নালিকা রয়েছে, সেই সেমিনিফেরাস নালিকায় যে লেডিগের আন্তর্কোষ বা ইন্টারস্টিসিয়াল সেল রয়েছে, সেইখান থেকে স্পেসিফিক্যালি খরিত হয় হচ্ছে টেস্টোস্টেরন, ঠিক আছে। একদম স্পেসিফিক লোকেশনটা বলে দিলাম। পরে কোশ্চেন দেখো, বলছে কোন বিজ্ঞানী সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন? সর্বপ্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ওয়াল্ডেয়ার, অপশন বি হবে সঠিক, ঠিক আছে, ওয়াল্ডেয়ার। তারপরে দেখো, ডিএনএ এর গঠনগত এককটি হলো, ডিএনএ এর গঠনগত একক কী হবে? নিউক্লিওটাইড।
নিউক্লিওটাইডের কটা উপাদান থাকে? 3টে উপাদান থাকে। তো ডিএনএ গঠনগত একক কী হবে? নিউক্লিওটাইড হবে। অপশান সি হবে এখানে কারেক্ট, ঠিক আছে, নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডে 3টে উপাদান থাকে, N2 বেস থাকে, তার সাথে একটা কি থাকে? সুগার থাকে, আর থাকে কি? ফসফরিক অ্যাসিড, তাই তো। আর নিউক্লিওসাইড যেটা, সেখানে কিন্তু ফসফেটটা অ্যাবসেন্ট থাকে, ঠিক আছে। নিউক্লিওসাইডে ফসফেট অ্যাবসেন্ট থাকে, নিউক্লিওসাইডের সাথে ফসফেট যোগ করে দিলে সেটা নিউক্লিওটাইড হয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখো কি আছে, নিম্নোক্ত কোনটি বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে? বংশগতির ধারক ও বাহক হিসেবে কে কাজ করে? ডিএনএ কাজ করে। অনেক সময় অপশানে ডিএনএ না থেকে জিনও থাকতে পারে, তা তখন আমরা জিন করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডিএনএ কোন সিকোয়েন্সগুলো বহন করছে? জিনই তো বহন করছে। ডিএনএ কিন্তু পুরোপুরি তো একটা ডিএনএ মানে কিন্তু কমপ্লিট জিন নয়, ঠিক আছে। মানে একটা ডিএনএ যতটা লেন্থ, সে পুরোটাই কিন্তু জিন হিসেবে কাজ করে না। কিছু জেনেটিক পার্ট থাকে ডিএনএর, কিছু নন জেনেটিক পার্ট থাকে, ঠিক আছে। তারপরে দেখো, ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে যার সাহায্যে? ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড যুক্ত থাকে যেখানটায়, সে জায়গাটায় কী বলি? ছবিটা দেখে আশা করি তোমাদের মনে পড়ে গেল। কী হয় বলো? সেন্ট্রোমিয়ার। অপশান ডি হবে কারেক্ট, সেন্ট্রোমিয়ার বলে। টেলোমিয়ার কাকে বলি আমরা? ক্রোমোজোমের যে শেষ প্রান্ত বা ক্রোমাটিডের যে শেষ প্রান্ত সেটাকে আমরা বলি টেলোমিয়ার। আর ক্রোমোজোমের মধ্যে যে হচ্ছে তোমার পুঁতির মতো অংশ দেখতে পাই সেটাকে আমরা বলি ক্রোমোমিয়ার, তাই তো। ক্রোমোমিয়ার মানে অ্যাকচুয়ালি কী বলে ওটাকে, নিউক্লিয় হিস্টোন যেটা গঠিত হয় না, হিস্টোন অক্টামার, তার জন্য কিন্তু এই ক্রোমোমিয়ারটা গঠিত হয়, ওকে। তারপরে দেখো কোশ্চেন কি রয়েছে, মানুষের দেহে ক্রোমোজোমের মোট সংখ্যা। তাহলে মানুষের দেহকোষে মোট ক্রোমোজোম সংখ্যা কত হবে? 46টা, ঠিক আছে। দেহকোষ সবসময় ডিপ্লয়েড হয়, মনে রাখবে। দেহকোষ কেমন হয়? ডিপ্লয়েড মানে 2n প্রকৃতির, আর গ্যামেট হয় হ্যাপ্লয়েড মানে n প্রকৃতির। নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা। যে ক্রোমোজোমগুলো আমরা পড়লাম না, টোটাল ছিল করা 46টা বা 23 জোড়া, টোটাল থাকে 46টা বা 23 জোড়া। তার মধ্যে 22 জোড়া যেটা, তার মধ্যে যেটা 22 জোড়া সেটাকে বলা হয় কী বলতো? অটোজোম। 22 জোড়া মানে কথা 44টা। তোমাদের আমি একটা জিনিস এখানে ক্লিয়ারলি বলে দিচ্ছি, একটুখানি দেখে নাও, কারণ এখান থেকে কোশ্চেন আসতে পারে। প্রথমে দেহকোষ বলবো, তারপরে গ্যামেট বলবো, ঠিক আছে। দেহকোষটা আগে বলে নিই, তারপরে আমি বলে দেবো এখানে গ্যামেটের নাম্বারটা। দেহকোষ কেমন হয়? দেহকোষ ডিপ্লয়েড। দেহকোষ কেমন হয়? ডিপ্লয়েড মানে 2n হয়, তার মানে সব এখানে জোড়ায় জোড়ায় অবস্থান করবে। দেহকোষের টোটাল ক্রোমোজোম কটা হবে? 46টা। টোটাল নাম্বার অফ ক্রোমোজোমস ইন দেহকোষ অর সোমাটিক সেল, সেটা কত হবে? 46টা। টোটাল হচ্ছে 46 বা 23 জোড়া। টোটাল কত? 46টা বা 23 জোড়া। এবার এর মধ্যে দুটো ভাগ রয়েছে। 46টা যে বললাম দেহকোষের ক্ষেত্রে বলছি, মেনশন করে দিচ্ছি বারবার, ঠিক আছে, ভালো করে লিখবে। 46টা বা কি বললাম? 23 জোড়া। এই 23 জোড়ার মধ্যে 22 জোড়াকে আমরা বলি, 22 জোড়া মানে কটা? 44টা। 22 জোড়া বা 44টাকে আমরা বলছি অটোজোম, যেটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। 22 জোড়া বা 44টা হচ্ছে দেহকোষে অটোজোম সংখ্যা, যেটা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করে। আর এক জোড়া বা দুটো হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম, যেটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে XX হয় আর ছেলেদের ক্ষেত্রে XY হয়। সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণে অংশগ্রহণ করে, ঠিক আছে। তাহলে এটা দেহকোষের জিনিসটা বললাম পুরোপুরি। এবার বলবো এটা, সেটা হচ্ছে গ্যামেট। গ্যামেটের ক্ষেত্রে কী হয়? সব অর্ধেক হয়ে যাবে। ওখানে বলেছিলাম 46টা, তাহলে এখানে হবে 23টা। ওখানে জোড়াই ছিল, এখানে কিন্তু গ্যামেটের জোড়াই থাকবে না। গ্যামেট কেমন? হ্যাপ্লয়েড, তো গ্যামেটে কিন্তু জোড়াই থাকবে না। 23টা হলো, 23টার মধ্যে অর্ধেক করে দাও, 22টা হবে অটোজোম। 23-এর মধ্যে 22টা হবে অটোজোম, আর একটা হবে সেক্স ক্রোমোজোম, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই গ্যামেট সম্পর্কে। গ্যামেটের ক্ষেত্রে একটা হচ্ছে ফিমেল গ্যামেট হবে, যেটা মেল গ্যামেট, যেটা কেন মানে অ্যাকচুয়ালি ফিমেল গ্যামেট মানে উসাইড ঠিক বলবো না, উসাইড থেকে তৈরি হয় ওভাম, ঠিক আছে। উসাইড থেকে তৈরি হয় কি? ওভাম। তো এই ওভামটাই হচ্ছে তোমার কী বলতো? ফিমেল গ্যামেট, ওভাম, ঠিক আছে। উসাইড বলবে না, বলবে ওভাম, ওকে। আর মেল গ্যামেটের ক্ষেত্রে স্পার্মাটোসাইট থেকে তৈরি হয় স্পার্মাটোজোয়া বা স্পার্ম, এটা হচ্ছে তোমার মেল গ্যামেট, ওকে। তো এখানে যে ফিমেল গ্যামেট বা ওভাম বলছি, ওভামের ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে কি হয়? শুধুমাত্র XX ক্রোমোজোম থাকে XX। তো এখানে কি হয়? এখানে যে গ্যামেটটা তৈরি হয় সেটা অলওয়েজ 22A+X হবে। ফিমেল গ্যামেটের যে ক্যারিওটাইপ সেটা সবসময় কিন্তু 22A+Xই হবে, ঠিক আছে। কিন্তু মেল গ্যামেট বা স্পার্মের ক্ষেত্রে দু রকমের তোমরা দেখবে, যার জন্য স্পার্মকে কিন্তু হেটেরোগ্যামেট বলা হয়, ঠিক আছে। মেল গ্যামেটকে হেটেরোগ্যামেট বলা হয়, কারণ এখানে দু রকমের গ্যামেট তৈরি হয়। একটা হচ্ছে 22A+X আর একটা হচ্ছে 22A+Y। দু রকম হলো, তো তার জন্য এটাকে বলছে কি বলতো? স্পার্মকে বলছে হেটেরোগ্যামেট, ঠিক আছে। যদি ওভাম সবসময় কী হবে বললাম? ওভাম সবসময় 22A+Xই হবে, এটা ওভামের জন্য। আর স্পার্ম মনে করো আমি লিখলাম 22A+X, তাহলে 22A+X যদি নিষেক হয় কী হবে? 44A+XX। তার মানে সেখানে কেমন মানে বেবি হবে? সেটা কিন্তু ফিমেল বেবি
হবে, ঠিক আছে, বেবি। আর যদি এরকম হয় ধরো, মানে এই যে 22 প্লাস এক্সের জায়গায় এটা 22 প্লাস ওয়াই হলো, 22 প্লাস ওয়াই, তাহলে কী হবে, এদের যদি মিলন হয় এই দুটো গ্যামেটে, তাহলে কী হবে, 44 হবে, মানে 44টা অটোসোম হবে, তার সাথে এক্স ওয়াই হবে, এক্স ওয়াই হবে। তো এক্স ওয়াই মানে কি, মেল, মেল বেবি হবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। তাহলে তাহলে দেহকোষের অটোসোম সংখ্যা কত হলো এখানে, 44টা, 22 জোড়া বা 44, ঠিক আছে। দেহকোষ বললে কিন্তু জোড়াই বলবে, না হলে ডবল করে দেবে, 22 জোড়া মানে 44টা, ঠিক আছে। পরেরটা দেখো, নিউক্লিওটাইড হলো প্রকৃতপক্ষে, নিউক্লিওটাইড কি, নিউক্লিওটাইডে কি থাকবে, N2 বেস থাকবে, তার সাথে থাকবে ফসফেট আর শর্করা, মানে এখানে N2 শুধু লিখেছে, N2 বেস লিখতে হতো, যাই হোক, তো এখানে N2 বেস হবে, ঠিক আছে, N2 বেস শর্করা তার সাথে ফসফেট। যদি ডিএনএ হয় তাহলে ডিঅক্সিরাইবোজ সুগার, যদি আরএনএ হয় তাহলে রাইবোজ সুগার, ঠিক আছে। ডিঅক্সিরাইবোজ হচ্ছে একটা অক্সিজেন কম থাকে, কোথা থেকে অক্সিজেন বেরিয়ে যায়, 2 নম্বর কার্বন থেকে কিন্তু অক্সিজেন বেরিয়ে যায়। আর যে সুগারটা থাকে সেটা হচ্ছে রাইবোজ বা ডিঅক্সিরাইবোজ, হচ্ছে 5 কার্বনযুক্ত সুগার। যদি আসে যে কত কার্বনযুক্ত সুগার ডিএনএ বা আরএনএতে প্রেজেন্ট থাকবে, মনে রাখবে 5 কার্বনযুক্ত সুগার বা পেন্টোজ সুগার আনসার হবে, ঠিক আছে। তারপরে দেখো, চারগাফের নীতি অনুযায়ী কোনটি সঠিক, চারগাফের নীতি অনুযায়ী দেখো, ডিএনএর ক্ষেত্রে তোমরা জানবে অ্যাডিনের সঙ্গে বন্ড করে থাইমিন, আর গুয়ানিনের সাথে বন্ড করে সাইটোসিন। অ্যাডিনের সাথে বন্ড করে থাইমিন আর গুয়ানিনের সাথে বন্ড করে সাইটোসিন। তো এখানে কি হয়, এ আর টি এর পরিমাণ আর জি আর সি এর পরিমাণ সমান হবে, পিউরিনের মোট পরিমাণ আর পিরিমিডিনের মোট পরিমাণ সমান হবে। তো এখানে দেখো, পিউরিন কি হয়, অ্যাডিন আর গুয়ানিন, আর পিরিমিডিন কি হয়, সাইটোসিন আর থাইমিন। তাহলে কী হবে সেটা, এ প্লাস জি বাই টি প্লাস সি সমান কিন্তু 1 হবে, অর্থাৎ দেখতে গেলে এ প্লাস জি সমান টি প্লাস সি কিন্তু বেরোবে। তার মানে পিউরিনের মোট পরিমাণের সাথে পিরিমিডিনের যে মোট পরিমাণ সেটা এখানে সমান হয়ে যাবে, ঠিক আছে। কোশ্চেনটা কী আছে দেখো, এখানে ডিএনএ এর ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি সঠিক। তো ডিএনএ ক্ষেত্রে কি সঠিক হবে, ডিএনএ ক্ষেত্রে এ ডবল বন্ড টি হয় আর জি ট্রিপল বন্ড সি হয়। তো এখানে এর মধ্যে কোনটা আছে দেখো, এ ডবল বন্ড টি অপশান এতেই আছে, তাহলে এখানে অপশান এটা হয়ে যাবে কারেক্ট, এ ডবল বন্ড টি, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে, ডিএনএতে উপস্থিত পিউরিন জাতীয় ক্ষারগুলি হলো, পিউরিন, পিউরিন কী হয়, অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন হয়, পিউরিন কী হবে, অ্যাডেনিন আর গুয়ানিন। পিউরিন ডিএনএতে বলুক বা আরএনএতে বলুক, ঠিক আছে, অ্যাডেনিন আর গুয়ানিনই হবে। কিন্তু যদি পিরিমিডিনের কথা বলে, পিরিমিডিন 3 প্রকারে হয়, মনে রাখবে, পিরিমিডিন 3 প্রকারে হয়, কি হয়, থাইমিন হয়, সাইটোসিন হয় আর ইউরাসিল হয়, থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল হয়। এই যে ইউরাসিল থাকে হচ্ছে আরএনএর ক্ষেত্রে, আর ডিএনএর ক্ষেত্রে থাকবে থাইমিন। মানে একটা ডিফারেন্স হিসেবে তোমরা পরও দেখবে ডিএনএ আরএনএ পার্থক্যে, যে আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, ঠিক আছে, থাইমিনের পরিবর্তে আরএনএ কী থাকবে, ইউরাসিল। আর সবসময় মনে রাখবে এই যে বন্ডটা হয়, বন্ডটা হওয়ার সময় একটা পিউরিনের সাথে আরেকটা পিরিমিডিনের হবে, ঠিক আছে, কখনো দুটো পিউরিনের বন্ড বা দুটো পিরিমিডিনের বন্ড কিন্তু হয় না। অ্যাডিনের সাথে দেখবে থাইমিন বন্ড করছে, গুয়ানিনের সাথে সাইটোসিন বন্ড করছে, তাই না, বা অ্যাডিনের সাথে দেখবে ইউরাসিল বন্ড করছে, তার মানে কি, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে কি, পিরিমিডিন। পিউরিন হয় অ্যাডেনিন আর গুয়ানিন, পিরিমিডিন হয় সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল। ওকে, চলো এবার দেখো পরে কোশ্চেনটা কী আছে দেখো, গুয়ানিন সাইটোসিনের সাথে যে কটি বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, গুয়ানিন সাইটোসিনের সাথে কি বন্ড করে, জি ট্রিপল বন্ড সি করে। তাহলে এখানে আনসার কী হবে, আনসার হবে অপশানে বি, ঠিক আছে, 3টি। পরের কোশ্চেন দেখো কী আছে, কোশ্চেন নাম্বার 23, দেহের কোনো ক্ষতস্থান পূরণে যে কোষ বিভাজনটি হয়, যে কোনো ক্ষতস্থান পূরণে হোক, ক্ষতস্থান নিরাময়ে হোক বা পুনরুৎপাদনের ক্ষেত্রে বলুক, সেখানে সবসময় কিন্তু মাইটোসিস বিভাজন হবে। কোন প্রকার কোষ বিভাজন হবে, মাইটোসিস, অপশান সি হবে এখানে কারেক্ট, মাইটোসিস, ঠিক আছে। পরেরটা দেখো কী আছে 24 নম্বরে, মাইটোসিস বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব ঘটে, কোন দশায় বলছে নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব ঘটবে। তো পুনরায় আবির্ভাব অলওয়েজ কোন দশায় ঘটে, সেটা হচ্ছে টেলোফেজ দশায় ঘটে। তো এখানে আনসার কী হবে, অপশন বি হবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, মাইটোসিস প্রক্রিয়াটি সংগঠিত হয়, মাইটোসিস প্রক্রিয়া কোথায় হয়, মাইটোসিস অবভিয়াসলি দেহ মাতৃকোষে হয়, অপশান সি হবে কারেক্ট, মাইটোসিস কোথায় হবে, দেহ মাতৃকোষে হবে। পরের কোশ্চেনটা দেখা যাক, দেখো কি আছে, প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলা হয়, প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কাকে বলতো, অ্যামাইটোসিসকে। প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলবো আমরা, অ্যামাইটোসিসকে। নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কিন্তু এটা, নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখা যায়, যেখানে ক্রোমোজোম গঠিত হয় না, ঠিক আছে, সরাসরি কী হয়, বিভাজিত হয়ে যায় কোষটা, তাই জন্য একে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপরে দেখো কি আছে, কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি আলাদা হয়ে যায়,
সিস্টার ক্রোমাটিড যদি আলাদা হতে হয় তাহলে সেটা কোন দশা আলাদা হবে? অবশ্যই অ্যানাফেজ দশা আলাদা হবে, কারণ অ্যানাফেজ দশাতে অ্যানাফেজের চলন হবে, যার জন্য সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটবে এবং কি হবে, যে ক্রোমাটিডগুলো রয়েছে সিস্টার ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাবে আর অপত্য ক্রোমোজোম তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। আর তার সাথে মনে রাখবে অ্যানাফেজ হচ্ছে স্বল্পস্থায়ী দশা। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনে কী আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে নিম্নোক্ত কোনটি বেম গঠনে সহায়তা করে? দেখো, বেম গঠনে সহায়তা করে এই জিনিসটা আমি তোমাদের একটা জিনিস ক্লিয়ারলি বলে দিতে চাই, যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ক্ষেত্রে বেম গঠনের ব্যাপারটা কিন্তু আলাদা। ঠিক আছে, একটা মনে রাখবে উদ্ভিদের কোষে, একটা মনে রাখবে প্রাণীর ক্ষেত্রে, দুটোর ব্যাপার কিন্তু আলাদা হবে। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, মাইক্রোটিউবুলগুলো সজ্জিত হয়ে বেমতন্তু গঠন করে। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে কী গঠন করে? মাইক্রোটিউবুল। যদি বলে উদ্ভিদ কোষের কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে কে, তাহলে বলবে মাইক্রোটিউবুল। এবং যদি প্রাণী কোষের ক্ষেত্রে বলে তাহলে তোমরা বলবে সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। ঠিক আছে, সেন্ট্রোজোমের অ্যাস্ট্রাল রশ্মি থেকে প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু বেমতন্তু গঠিত হয়। তো এখানে কোশ্চেনটা এটা রয়েছে কোনটি বেম গঠনে সহায়তা করে, এখানে প্রাণী কোষ বা উদ্ভিদ কোষ মেনশন করা নেই। ঠিক আছে, তো এখানে তো আমার মাইক্রোটিউবুলও করাতে পারে, আবার সেন্ট্রোজোমও করাতে পারে, তাই না? কারণ সেন্ট্রোম থেকে প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে আর মাইক্রোটিউবুল থেকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হচ্ছে। তো যেহেতু এখানে কোনো কিছু স্পেশালি মেনশন নেই, তার জন্য আমি এটাকে এরকমই তোমাদের বলে রাখলাম, কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। বাকি এবার পরীক্ষায় যেটা আসবে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ সেই হিসেবে করে নেবে। দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু অ্যাস্ট্রাল রশ্মি থেকে গঠিত হচ্ছে, তাই জন্য প্রাণী কোষের যে মাইটোসিস সেটাকে অ্যাস্ট্রাল মাইটোসিসে বলে। ঠিক আছে, অ্যাস্ট্রাল। আর উদ্ভিদ কোষেরটাকে বলে অ্যানঅ্যাস্ট্রাল। ওকে, নেক্সট দেখো কী আছে। নেক্সটে বলা আছে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি মাকুর ন্যায় নিরক্ষীয় বা বিষুব অঞ্চলে সজ্জিত থাকে? তাহলে মাকুর ন্যায় নিরক্ষীয় বা বিষুব অঞ্চলে সজ্জিত থাকে মনে রাখবে মেটাফেজ দশায়। অপশান সি হবে সঠিক এখানে, মেটাফেজ। তারপরটা দেখো কোয়েশ্চেন নাম্বার কী আছে, কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমের চলন পরিলক্ষিত হয়। তো ক্রোমোজোমের চলন দেখা যায় কোথায়? অ্যানাফেজ দশায়। অপশন বি হবে সঠিক, অ্যানাফেজ দশায়। আর অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলোকে আমরা বিভিন্ন আকৃতির দেখি। মেটাসেন্ট্রিককে দেখা হয় ভি আকৃতির, ঠিক আছে, সাবমেটাকে দেখা হয় এল আকৃতির, অ্যাক্রোসেন্ট্রিক যেটা সেটাকে দেখা হয় জে আকৃতির, আর টেলো যেটা সেটাকে আমরা দেখি আই আকৃতির। ঠিক আছে, মেটা হলে ভি, সাবমেটা হলে এল, অ্যাক্রোসেন্ট্রিক হলে জে, আর টেলোসেন্ট্রিক হলে আই। এই কটা পরপর মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, হলো তারপর দেখো এটা কী আছে, মাইটোসিস কোষ বিভাজনের যে দশাটি সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী, সব থেকে দীর্ঘস্থায়ী কী হয় বলো তো? প্রোফেজ। এই কটার মধ্যে প্রোফেজ, কিন্তু এখানে যদি অপশানে ইন্টারফেজ দিয়ে দেয় তাহলে কিন্তু ইন্টারফেজ সব থেকে দীর্ঘস্থায়ী হবে। ঠিক আছে, মাইটোটিক ফেজের মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে প্রোফেজ, বাট যদি তোমাদের টোটালি দেয় ইন্টারফেজও অপশানে থাকে তাহলে কিন্তু ইন্টারফেজ হবে, কারণ ইন্টারফেজ হচ্ছে সব থেকে দীর্ঘস্থায়ী। ওকে, পরের কোশ্চেনটা দেখো কী রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে? কোনো জিনিসেরই পুনরাবির্ভাব যদি বলে তাহলে মনে রাখবে সেটা টেলোফেজই হবে। কী হবে? টেলোফেজ। অপশন ডি হবে এখানে সঠিক, টেলোফেজ। তারপরে দেখো কী রয়েছে, ক্রোমোজোমীয় চলনে অংশগ্রহণ করে। ক্রোমোজোমীয় চলনে কি অংশগ্রহণ করবে? মাইক্রোটিউবিউলস। অপশন কী হবে? অপশন সি হবে সঠিক। পরের কোশ্চেনটা দেখো কী রয়েছে, মাইটোসিস কোষ বিভাজনের যে দশাটি সব থেকে স্বল্পস্থায়ী সেটা হচ্ছে অ্যানাফেজ। অপশান বি হবে এখানে সঠিক, অ্যানাফেজ। ঠিক আছে, অ্যানাফেজ হচ্ছে সব থেকে স্বল্পস্থায়ী, মনে রাখবে। তারপরে দেখো কী রয়েছে, কোষ বিভাজন পদ্ধতিতে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জননকোষ গঠিত হয়। যখনই হ্যাপ্লয়েডের কথা আসছে তার মানে সেটা কী হবে? মিওসিস। মিওসিসকে আমরা কী বলি? হ্রাস বিভাজন বলি। মিওসিসটা দুটো পদ্ধতিতে মানে দুটো পর্যায়ে হয়, একটা হয় মিওসিস 1, একটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1কে বলা হয় অ্যাকচুয়ালি হ্রাস বিভাজন, আর মিওসিস 2কে কিন্তু সদস্য বিভাজন বলা হয়। ঠিক আছে, জনন কোষে কোন প্রকারের কোষ বিভাজন হয় যদি বলে, কোন পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়, তাহলে কিন্তু মিওসিসই হবে। পরে কোশ্চেন দেখো কী আছে, কোষ বিভাজনের সময় পিতা ও মাতার ক্রোমোজোমীয় বস্তুর বিনিময়কে বলে কি? ক্রসিং ওভার। কি বলে? ক্রসিং ওভার বলে। আর ক্রসিং ওভার কখন হয়? মনে রাখবে ক্রসিং ওভার অবভিয়াসলি মিওসিসে তো হয়ই, আরও স্পেসিফিক্যালি যদি বলতে চাও তো মনে রাখবে মিওসিস ওয়ানের প্রফেজ ওয়ানের প্যাকিটিন উপদশায়, প্যাকিটিন বা প্যাকাইটিন, ঠিক আছে, প্যাকিটিন বা প্যাকাইটিনে কিন্তু ক্রসিং ওভার হয়। মিওসিস 1-এর প্রোফেজ 1-এর প্যাকেটিন উপদশায় ক্রসিং ওভার হয়, বা যদি বলে কায়াজমা গঠিত হয়, বা যদি বলে জিনবস্তুর বিনিময় হয়, ঠিক আছে, বা খণ্ডাংশের বিনিময় হয়, যাই বলবে সবই কিন্তু প্যাকাইটিনই হবে। যদি বলে টেট্রাড গঠিত হয় তাও কিন্তু প্যাকাইটিন হবে। একটু নোট করে নিতে পারো তোমরা কোয়েশ্চেনগুলো, তোমাদের সুবিধা হবে পড়তে। পরেরটা দেখো কী আছে, মিওসিসের সময় কায়াজমাটা দেখা যায়। দেখো এক্ষুনি তোমাদের বললাম, পরে কোশ্চেনে চলে এলো। কায়াজমাটা কখন দেখা হবে? যখন ক্রসিং ওভার হবে তখনই কায়াজমা গঠিত হবে। তো কায়াজমা অবশ্যই প্যাকাইটিনেই গঠিত হবে। অপশন এ হবে এখানে সঠিক।
পরে কোশ্চেন দেখো কী রয়েছে, কী আছে, মিওসিস কোষ বিভাজনে কিসের পৃথকীকরণ ঘটে? মিওসিস কোষ বিভাজনে অবশ্যই ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটবে। আর কোনো অপশানই তো এখানে দেখে মনে হচ্ছে হবে না। তো একটু অপশান দেখেও তোমরা বোঝার চেষ্টা করবে, সবসময় যে কমন আসবে এমন নয়, কিন্তু কিছু কিছু জিনিস তোমাকে পরীক্ষাতেই তুমি বুঝতে পারবে। দেখবে কিছু কিছু কোশ্চেন এমন থাকে যেগুলো পরীক্ষাতেই বোঝা যায়। নেক্সটে কী কোশ্চেন আছে দেখো, কোশ্চেন নাম্বার 59-এ কী আছে, কোষ বিভাজনের কোন দশায় রাইবোজোম হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন তৈরি হয়? যে কোষ বিভাজনের জন্য যা যা জিনিস তৈরি প্রয়োজন, যে যে জিনিসগুলো প্রয়োজন, যে দ্রব্যাদি প্রয়োজন, সব তৈরি হয় কথা বলতো ইন্টারফেজ দশায়। যার জন্য আমরা ইন্টারফেজকে বলি প্রিপারেটরি ফেজ, বা কি বলি আমরা এটাকে প্রস্তুতি পর্ব বলে থাকি। ঠিক আছে, এটাকে আমরা প্রস্তুতি পর্ব কিন্তু বলে থাকি। নেক্সট আমরা দেখবো, দেখো পরেরটা কী আছে, নিম্নোক্ত কোনটি ক্রসিং ওভারের একক? ক্রসিং ওভারের একক কী হবে? অপশান দেখেই তো বুঝতে পারছো কী হবে, অপশান ডি হবে এখানে সঠিক। তারপরে কোশ্চেন দেখো কী আছে, নিম্নোক্ত যে কোষীয় অঙ্গাণুটি কোষ বিভাজনের সময় প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। তো প্রয়োজনীয় শক্তি সরবরাহ তো একজনই করবে। শক্তিকে সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে, কিসের ফর্মে করে? এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেটের ফর্মে করে। এক অণু এটিপি মানে কত কিলো ক্যালোরি শক্তি? 7.3 কিলো ক্যালোরি শক্তি হচ্ছে এক অণু এটিপি মানে। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, কোশ্চেন নাম্বার রয়েছে নিম্নলিখিত কোনটি প্রাণীদেহে কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি তৈরিতে সাহায্য করে? অ্যাস্ট্রাল রশ্মি তৈরিতে কে সাহায্য করবে? সেটা হচ্ছে সেন্ট্রিওল করবে। ঠিক আছে, সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল মনে রাখবে। অ্যাস্ট্রাল রশ্মি গঠন করবে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম। এবং এখানে আছে দেখো সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটা কিন্তু আলাদা জিনিস। সেন্ট্রোমিয়ার হচ্ছে একটা ক্রোমোজোমের দুটো ক্রোমাটির যে অংশে সংলগ্ন থাকে সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। আর সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম যেটা, সেটা কিন্তু ওয়ান টাইপ অফ সেল অর্গানেল মানে কোষ অঙ্গাণু। ওকে, পরের কোশ্চেন দেখো কী রয়েছে, 63 নম্বর, মিওসিস কোষ বিভাজনের ফলে একটি মাতৃকোষ থেকে সৃষ্ট অপত্য কোষের সংখ্যা। একটা মাতৃকোষ থেকে কটা অপত্য কোষ সৃষ্টি হয়? মিওসিসের 4টে। কটা সৃষ্টি হয়? 4টে। ঠিক আছে, 4টে কিন্তু হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। তারপরে আছে নিম্নোক্ত যে কোষ বিভাজন প্রক্রিয়াটি দীর্ঘ সেটি হলো, কোনটা সব থেকে দীর্ঘ হবে? সব থেকে দীর্ঘ হচ্ছে কী বলতো? মিওসিস 1। ঠিক আছে, মিওসিস 1 হচ্ছে সব থেকে দীর্ঘ। মিওসিস 1 দীর্ঘ, এখানে হ্রাস বিভাজন রয়েছে। তারপরে মিওসিস 1-এর প্রোফেজ 1-এ 5টা উপদশা রয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। যার জন্য কি হয়, এই দশাটা কিন্তু অনেকটা লেন্দি। ঠিক আছে, তো এখানে অপশন এ হবে কারেক্ট, মিওসিস 1। পরে কোশ্চেন দেখো কী রয়েছে, বলা আছে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে একটি কোষ 4বার বিভাজিত হলে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা। মাইটোসিসের পদ্ধতিতে 4বার বিভাজিত হচ্ছে, তো এরম যদি থাকে তুমি কি করবে? 2^4 করবে। 4বার বিভাজিত হয়েছে তো করবো 2^4। যদি বলতো 5বার করতাম 2^5। যদি বলতো 6বার করতাম 2^6। অবভিয়াসলি এটা মাইটোসিসের ক্ষেত্রে 2^4 মানে কত? 16। তো আনসার কটা হবে? 16টা। অপশান সি হবে এখানে কারেক্ট। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো 66 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি বিভাজিত হয়, কোন দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে? সেটা হচ্ছে অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের বিভাজন হয়, যার জন্য ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যায় এবং অ্যানাফেজের চলন দেখা যায় আর সৃষ্টি হয় অপত্য ক্রোমোজোম। তো সেন্ট্রোমিয়ারের বিভাজন হবে কোথায়? অ্যানাফেজ দশায়। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 67-এ কী আছে, মিওসিস কোষ বিভাজনে উৎপন্ন কোষের প্রকৃতি হলো, মিওসিসে অলওয়েজ হ্যাপ্লয়েড টাইপ অফ সেল তৈরি হয়। তো এখানে কী হবে? অপশন এ হবে সঠিক, হ্যাপ্লয়েড মানে এন। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 68-এ কী আছে, মিওসিস 1 যেখানে হ্রাস বিভাজন, মিওসিস 2 সেখানে সমবিভাজন। এখনই তোমাদের বললাম মিওসিসের দুটো স্টেপ আছে, একটা মিওসিস 1, একটা মিওসিস 2। মিওসিসকে 1-কে আমরা অ্যাকচুয়ালি হ্রাস বিভাজন বলি, আর মিওসিস 2-কে বলি স্বদেশ বিভাজন। 1-কে হ্রাস বিভাজন বলছি আর মিওসিস 2-কে সমবিভাজন বলছি। কারণ কি? কারণ হচ্ছে সাইনাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন। অপশন বি হবে এখানে কারেক্ট। দেখো এখানে তোমাদের আমি একটা জিনিস বলে দিচ্ছি, যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় যে মিওসিসের কোন দশায় সমস্ত ক্রোমোজোম পৃথক হয়, তো সমস্ত ক্রোমোজোম পৃথক হয় হচ্ছে অ্যানাফেজ 1-এ। সমস্ত ক্রোমোজোম পৃথক হবে কখন? অ্যানাফেজ 1-এ। এবং যদি বলে যে হচ্ছে তোমার ক্রোমাটিডের পৃথকীকরণ, যদি বলে মিওসিসের কোন দশায় ক্রোমাটিড পৃথকীকরণ হয়, ঠিক আছে, তাহলে মনে রাখবে অ্যানাফেজ 2। অ্যানাফেজ 2-তে ক্রোমাটিড পৃথকীকরণ হয়, আর অ্যানাফেজ 1-এ কিন্তু সমস্ত ক্রোমোজোম দুটো মানে যেটা তোমার সাইনোপ্টেনেমাল কমপ্লেক্সের সাথে যুক্ত হয়েছিল সেটা কিন্তু আলাদা হয়ে যায়, যার জন্য এটা কিন্তু আমরা হ্রাস বিভাজন বলে থাকি। তো এখানে আনসার কী হলো? অপশন বি হলো এখানে কারেক্ট, সাইনাপসিস প্রাপ্ত ক্রোমোজোমের মেরুবর্তী গমন।
পরে কোশ্চেন দেখো, যেটা আমি তোমাদের বললাম অ্যানাফেজ ওয়ানের সমসমস্ত ক্রোমোজোম পৃথক হয়, এই কোশ্চেনটা কিন্তু আগের বারে এসেছিল। সো এই কোশ্চেনগুলো এক্সট্রা যেগুলো বলছি লিখে রাখার চেষ্টা করবে। তারপর দেখো, কোষ বিভাজনের কোন দশায় ইন্টারজোনাল তন্তু গঠিত হয়? খুব ভালো কোশ্চেন। ইন্টারজোনাল তন্তু কখন গঠিত হয়? ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে কোথায় বলো তো? অ্যানাফেজে। ঠিক আছে, অ্যানাফেজে কিন্তু ইন্টারজোনাল তন্তু। বেমের বিষুব অঞ্চলে ইন্টারজোনাল তন্তুর আবির্ভাব ঘটে হচ্ছে অ্যানাফেজ দশায়, এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 70 হবে নিশ্চয়ই, 71, যাই হোক, যাই আছে তাই দেখো কি রয়েছে বলা আছে এখানে। অপশানটা দেখা যাচ্ছে না, দেখো কি আছে। কোনো স্ত্রীলোকের দেহে ডিম্বাণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 46 হলে ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হবে। ডিম্বাণু মাতৃকোষ যদি 46 হয় তাহলে সেখান থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে ডিম্বাণু বা ওভাম তৈরি হবে। তো সেখানে কী হবে? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, 46 থেকে কত হয়ে যাবে? 23 হয়ে যাবে। অপশান ডি এখানে হবে সঠিক উত্তর, 23। ঠিক আছে, শুধুমাত্র ডিম্বাণু নয়, শুক্রাণুতেও কিন্তু ক্রোমোজোমের যে টোটাল নাম্বার সেটা কিন্তু কত হয়? 23ই হয়। পরে কোশ্চেন দেখো কী রয়েছে, 72, একটি কোষ বিভাজনের পরে পরবর্তী কোষ বিভাজন সম্পূর্ণ হওয়া পর্যন্ত চক্রাকার যে ঘটনা, তাই কি বলবো আমরা? কোষ চক্র বলবো। অবশ্যই কী হবে? অপশান সি হবে উত্তর। বাকি কোনোটা কি এখানে মিলছে? তো এখানে কিন্তু অপশান দেখে পাওয়া ছিল। গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত শোষণের প্রথম পর্যায়, যেখানে সাইটোপ্লাজমে বিক্রিয়া ঘটে এবং গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। পাইরুভিক অ্যাসিড 3 কার্বনযুক্ত একটা যৌগ। তারপর হচ্ছে অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, মনে রাখবে। তারপর হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র হচ্ছে সবাত শোষণের দ্বিতীয় পর্যায়, যেখানে কি হয়? অ্যাসিটাইল কোয়ের সাথে বিক্রিয়া ঘটে কার? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এবং যার ফলে প্রথম উৎপাদিত যৌগ হয় সাইট্রিক অ্যাসিড, তাই তো? সেটা হচ্ছে ক্রেবস চক্র। আর ক্রেবস চক্রের বিক্রিয়া কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে, এটাও মনে রাখবে। তারপরে দেখো কি রয়েছে, পরে কোশ্চেন রয়েছে কি এখানে দেখে নাও। বলছে কোষ চক্রের কোন দশায় কোষটি বিভাজিত হতে পারে না? তো কোন দশায় কোষের বিভাজন ঘটবে না? সেটা হচ্ছে G0 দশায়। ঠিক আছে, G1S আর G2 এটা হচ্ছে ইন্টারফেজের দশা। আচ্ছা, কোষ চক্রের দশাগুলো যদি আমি পরপর বলি তাহলে কীরকম হবে? প্রথমে হয় ইন্টারফেজ। প্রথমে কি হয়? ইন্টারফেজ। আর ইন্টারফেজের দশাগুলো কী কী? G1 আছে, S আছে আর G2 আছে। যার মধ্যে S তো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখানে কি হয়? ডিএনএ দ্বিত্বকরণ বা ডিএনএ ডুপ্লিকেশন হয়। ঠিক আছে, ডিএনএ ডুপ্লিকেশন হয় কোন দশায়? ইন্টারফেজের S দশায়। তোমাদের বলে দিই, এসকে তাহলে কী বলছি? সিনথেসিস ফেজ। ঠিক আছে, ডিএনএ সিনথেসিস হয় বলে মনে রাখবে। এস দশায় যে ডিএনএ সিনথেসিস হচ্ছে, তো এস দশায় কী হচ্ছে? ডিএনএ সিনথেসিস। এবং মনে রাখবে এস দশায় ডিএনএ সিনথেসিস হওয়ার ফলে এসের পর কী আসবে? G2 আসবে। তো G2 দশায় ডিএনএর যে পরিমাণ সেটা 2C থেকে, মানে এসে প্রথমে ধরো G1 ধরে বলি আমি, প্রথমে কী ছিল? G1, তারপরে ছিল এস, তারপরে ছিল G2। এই তো পরপর হচ্ছে ফেজগুলো। তো G1-এ কী হয়? G1-এ যদি আমি কোষের মধ্যে ডিএনএর মোট পরিমাণ বলি তাহলে সেটা হবে 2C। ডিএনএর মোট পরিমাণ বলছি কিন্তু আমি। ঠিক আছে, G1 দশায় কোষের মধ্যে ডিএনএর মোট পরিমাণ হয় 2C। এস দশায় কী হয়? ডিএনএ সংশ্লেষ হয়, অর্থাৎ সেখানে 2C থেকে কত হয়ে যায়? 4C হয়ে যায়। এবং তাহলে G2 দশায় যদি বলি ডিএনএর পরিমাণ তাহলে কত হবে? সেটা 4C হবে। G2 ফেজে যেহেতু আগের দশায় মানে এস দশায় ডিএনএ সংশ্লেষ হয়েছে, তাই জন্য G2 দশায় ডিএনএর যে পরিমাণ সেটা কত হয়? 4C হয়। এবং যদি বলা হয় 2C কোথায় থাকে? সেটা G1-এ থাকে। 2C থেকে 4C হয় কোন দশায়? এস দশায়। তাহলে 4C প্রেজেন্ট থাকবে G2 দশায়। পরে আবার দেখবে যখন কি হয়? মাইটোটিক ফেজ, এম ফেজ, যখন অ্যানাফেজটা হয় তখন আবার সেই 2C হয়ে যাবে। ঠিক আছে, তো চক্রাকার যে ফেজটা আমি বলছিলাম, প্রথমে G1 হবে, তারপরে এস হবে, তারপরে G2 হবে। G2 এর পর কী হবে? G2 এর পরে কিন্তু এম ফেজ হবে। পরপর মনে রাখবে G1S G2M। কী বললাম? G1S G2M, এটা হচ্ছে কোষ চক্রের সঠিক পর্যায়ক্রম, G1S G2 আর M। বা তোমাদের এরমও থাকতে পারে, প্রথমে G1 হলো, তারপরে S হলো, তারপরে G2 হলো, G2 এর পর M না দিয়ে তোমাকে দিল প্রফেজ, তাহলে P, তারপর হবে মেটাফেজ M, তারপর হবে অ্যানাফেজ, তারপর হবে টেলোফেজ, তারপরে দেন এন্টার করবে কোথায়? G1-এ। তো এটাও থাকতে পারে, যেটা থাকবে সেই অনুযায়ী দেখে নেবে, সেই অনুযায়ী আনসার করবে। ঠিক আছে, দুটোই আমি বলে দিলাম তোমাদের। তো এটা কি হলো? যে কোষটা বিভাজিত হতে পারে না সেটা হলো G0 দশায়। তারপরে কোশ্চেন দেখো কী রয়েছে, বলছে কোষ চক্রের G2 দশা থেকে এম দশায় প্রবেশ নিয়ন্ত্রণ করে যে চেক পয়েন্ট G2 থেকে এম এ প্রবেশ করবে। তাহলে দেখো, তোমাদের আমি বারবার বলেছি চেক পয়েন্টের নামগুলো কিন্তু সিকোয়েন্সুয়ালি হয়। ঠিক আছে, উল্টো পাল্টা হয় না চেক পয়েন্টের নাম। চেক পয়েন্ট যেমন G1S চেক পয়েন্ট হয়, চেক পয়েন্ট যেমন দেখো G1S চেক পয়েন্ট, কখনো G1 চেক পয়েন্ট তুমি দেখবে না, কারণ সেলের যে প্রগ্রেশন সেই প্রগ্রেশনটা হচ্ছে ফরওয়ার্ডলি, মানে G1 থেকে যেহেতু কোষচক্র এসে প্রবেশ করছে সেই জন্য চেক পয়েন্টের নামও সেই অনুযায়ী হবে। ঠিক আছে, সিকোয়েন্সিয়ালি হবে। G1 থেকে এস, কখনো এস থেকে G1 কিন্তু হবে না। তো সেই জন্য দেখো G2 থেকে এম, তাহলে কী হবে? তার নাম G2M হবে। G2 থেকে এম দশে প্রবেশ নিয়ন্ত্রণ করবে কোথায়? G2M-এ।
ঠিক আছে, G1 এসে হচ্ছে G1 থেকে এসে যাবে সেই সময়। আর এম চেক পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, কারণ এম চেক পয়েন্টে চেক করা হয় যে বেমতন্তু ক্রোমোজোমের যে কাইনেটোকোর বা সেন্ট্রোমিয়ার সেখানে সঠিকভাবে যুক্ত হয়েছে কি না। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে, কোষচক্রের যে দশাটি প্রথম বৃদ্ধি দশা হিসেবে পরিচিত, প্রথম বৃদ্ধি দশা কী হবে, গ্রোথ 1 মানে G1 দশা, অপশন সি হবে এখানে সঠিক। পরবর্তী দেখো কি রয়েছে, তারপরে বলা আছে কোষচক্রের যে দশায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে, তো ডিএনএর প্রতিলিপিকরণ ডিএনএ সিনথেসিস কোথায় ঘটবে, এস দশায় ঘটবে, তো অপশন ডি হবে এখানে কারেক্ট, এস দশা। তারপরে দেখো কি আছে, কোষচক্রের কোন দশায় আরএনএ এবং প্রোটিন উৎপন্ন হয়, আরএনএ আর প্রোটিন কোথায় উৎপন্ন হবে, অবভিয়াসলি G1 দশায় উৎপন্ন হবে, তো এখানে আনসার কী হবে, G1 হবে। আচ্ছা কী হলো এখানে, G1 হলো। পরে কোশ্চেনটা দেখো কি আছে, পরেরটাই বলা আছে কোষ বিভাজনের যে দুটি দশার মধ্যে ইন্টারফেজ পরিলক্ষিত হয়, তো ইন্টারফেজ কোন দুটো দশার মধ্যে পরিলক্ষিত হবে, দেখো ইন্টারফেজ টেলোফেজের পর আসবে, ইন্টারফেজ কোন দুটো দশার মধ্যে পরিলক্ষিত হবে, ইন্টারফেজ অবভিয়াসলি টেলোফেজের পর আসবে আর প্রোফেজের আগে আসবে, তাই তো, টেলোফেজের পর প্রোফেজের আগে, তো অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, কী হলো, অপশন বি হলো এখানে সঠিক। তারপরে কোশ্চেন দেখো কি আছে, বলা আছে কি এখানে, কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলি সংশ্লেষিত হয়, তো ডিএনএ সংশ্লেষ হবে এস দশায়, তার আগে নিশ্চয়ই প্রয়োজনীয় উৎসেচক সংশ্লেষিত হতে হবে, তাহলে এসের আগে কী হয়, G1 হয়, তাহলে এখানে আনসার কী হবে, অপশন এ G1 হবে সঠিক উত্তর। ঠিক আছে, কী আছে পরেরটায় বলা আছে যে পদ্ধতিতে দুটি ভিন্ন আকৃতি বিশিষ্ট দুটি জনন কোষের মিলন হয় তাকে বলা হয় ভিন্ন আকৃতি, ভিন্ন আকৃতি হলে কী হবে তাকে আমরা কী বলবো, অ্যানাইসোগ্যামি, ভিন্ন আকৃতিকে মানে অ্যানাইসোগ্যামি। তারপরে দেখো কী আছে, নিম্নোক্ত যে প্রক্রিয়াটিতে বংশবিস্তার করার জন্য এখানে বলা আছে নির্ভরশীল হতে হয় না, তো কোনটার ক্ষেত্রে নির্ভরশীল হতে হবে না, সেটা হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে, অঙ্গজ জননের ক্ষেত্রে নির্ভরশীল হতে হয় না, আর যদি বলতো নির্ভরশীল হতে হয় তাহলে তো যৌন জনন বি। ঠিক আছে, দুটোই বলে দিলাম, নির্ভরশীল হতে হয় না তাই জন্য অঙ্গজন হবে এখানে, যদি বলতো নির্ভরশীল হতে হয় তাহলে হতো অপশন বি। ওকে, তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9 কী আছে, দুটি জননকোষের মিলন ছাড়াই দেহকোষ বিভাজিত হয়ে অপত্য জীবের সৃষ্টি হওয়াকে বলে। 9 কী বলা আছে দেখো, বলা আছে দুটি জননকোষের মিলন ছাড়াই দেহকোষ বিভাজিত হয়ে অপত্য জীব সৃষ্টি হওয়াকে বলে। তোমরা অযৌন জননের সংজ্ঞা পড়ে থাকলে সেখানে ক্লিয়ারলি লেখা আছে যে যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত জীবের দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু তৈরির মাধ্যমে কী হয়, অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা বলি অযৌন জনন। তো দেহকোষ বিভাজিত হয়ে তৈরি হচ্ছে কোথায়, অযৌন জননে। অনেকের মধ্যে মনে হতে পারে অঙ্গজনন, তো অঙ্গজন যদি বলা হয় তাহলে সেখানে অবশ্যই বলে দেবে উদ্ভিদের কোনো অঙ্গ থেকে। ঠিক আছে, সেখানে কিন্তু অঙ্গ মেনশন নেই, তার জন্য এখানে অপশন বি আমরা সঠিক করব। ঠিক আছে, তারপরে দেখব কি রয়েছে, দেখো এখানে যৌন জননের ক্ষেত্রে প্রয়োজন হয়, যৌন জননের ক্ষেত্রে প্রয়োজন হবে কি, অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন সি। তারপরে দেখো 11 নম্বরে কী রয়েছে, বুলবিলের মাধ্যমে জনন সম্পন্ন করে, তো বুলবিলের মাধ্যমে কী করে, চুপড়ি আলু, খাম আলু এগুলো হচ্ছে বুলবিলের মাধ্যমে করে, তাহলে বুঝতে পারছো এখানে কোনটা হবে, অপশন ডি, এখানে হবে সবকটি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, নিম্নোক্ত কোন উদ্ভিদের সুস্পষ্ট জনুক্রম পরিলক্ষিত হয়, সুস্পষ্ট জনুক্রম আমরা কাদের ক্ষেত্রে দেখি, মসের ক্ষেত্রে দেখি, ফার্নের ক্ষেত্রে দেখি, তাই তো, সুস্পষ্ট জনুক্রম দেখা যায় মস, ফার্ন এদের ক্ষেত্রে, তাহলে অপশন কী হবে এখানে 12 হলো বি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13তে কী আছে, উদ্ভিদ অঙ্গে কলমের সাহায্যে জনন হলে তাকে বলে, কলমের সাহায্যে জনন করানো হচ্ছে সেটাকে আমরা কি বলবো, কলম তো অন্য কেউ এসে করছে মানে কৃত্রিমভাবে ঘটনা হচ্ছে এটা, তাহলে সেটাকে বলবো আমরা কৃত্রিম অঙ্গ জনন। ঠিক, বা কী বলবো তাহলে, কৃত্রিম অঙ্গ জনন, অপশন ডি হবে এখানে কারেক্ট। ঠিক আছে, কৃত্রিম অঙ্গজ জনন। বাকি প্রাকৃতিক অঙ্গজন কোনগুলো পাওয়া তো, যেগুলো তোমরা পড়ো না, পত্রজ মুকুল, কাণ্ডজ মুকুল, মূলজ মুকুল, এগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক অঙ্গজনের মধ্যে পড়ে। ঠিক আছে, আর জোর কলম, শাখা কলম, মাইক্রোপ্রোপাগেশন, তারপরে হচ্ছে তোমার স্টক্সিওনে যেটা পড়ো মানে জোর কলমই ওটা, তো এগুলো সব হচ্ছে কৃত্রিম অঙ্গজনের মধ্যে পড়বে। তারপরে দেখো, যে উদ্ভিদের ক্ষেত্রে খণ্ডীভবন সংগঠিত হয়, খণ্ডীভবন কার ক্ষেত্রে দেখা যায়, খণ্ডীভবন হচ্ছে এক প্রকারের অযৌন জনন, তাই না, তো খণ্ডীভবন আমরা কার ক্ষেত্রে দেখি, স্পাইরোগাইরা, স্পাইরোগার হচ্ছে একটা জলজ সূত্রাকার শৈবাল, স্পাইরোগাইরার ক্ষেত্রে কিন্তু খণ্ডীভবন দেখা যায়। পরবর্তী কোশ্চেন দেখবো আমরা, বাকিগুলো একটু বলে দেখো, অ্যামিবার ক্ষেত্রে দ্বিবিভাজন দেখা যায়, হাইড্রার ক্ষেত্রে কী দেখা যায়, কোরকোদ্গম বা বার্ডিং দেখা যায়, ইস্টের ক্ষেত্রেও বার্ডিং দেখা যায়। ঠিক আছে, ইস্টের ক্ষেত্রেও কিন্তু বার্ডিং দেখা যায়, আর পেনিসিলিয়ামের ক্ষেত্রে রেণু উৎপাদন আমরা দেখব। তারপরটা দেখো কি রয়েছে,
কি বলা আছে, নিম্নোক্ত যে উদ্ভিদটি অর্ধবায়ব কাণ্ডের দ্বারা অঙ্গজনন সম্পন্ন করবে। অর্ধবায়ব কাণ্ডের দ্বারা কে সম্পন্ন করবে, দেখো এখানে অর্ধবায়ব কাণ্ড হচ্ছে অবশ্যই কী হবে, কচুরিপানা। অর্ধবায়ব কাণ্ডের মধ্যে খর্বধাবক রয়েছে, ধাবক রয়েছে, এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের বলেছি সমস্ত, তো এখানে আর সেগুলো বললাম না, ঠিক আছে। তো খর্বধাবক বা হর্ষধাবকটা তোমাদের রয়েছে, সেটাই তোমরা অন্তত মনে রাখো যে কচুরিপানা হবে। বাকি পেঁয়াজ, আদা এগুলো সব কি ভূ নিম্নস্থ কাণ্ড, তাই না, পেঁয়াজ, আদা এগুলো হচ্ছে ভূ নিম্নস্থ কাণ্ড। গোল আলুও ভূ নিম্নস্থ কাণ্ড, কিন্তু মূলো, গাজর, তারপরে বিট, তারপরে হচ্ছে তোমার রাঙা আলু, এগুলো সব হচ্ছে ভূ নিম্নস্থ কিন্তু মূল, ঠিক আছে, ভূ নিম্নস্থ মূল এগুলো। আর কাণ্ড বললে আদা, ওল, কচু, মানকচু, হলুদ, পেঁয়াজ এগুলো সব হচ্ছে তোমার কী বলতো কাণ্ডের মধ্যে পড়বে, ভূ নিম্নস্থ কাণ্ড। তারপরে দেখো কি রয়েছে, অপুংজনি বা পার্থেনোজেনেসিস যে প্রাণীতে সম্পন্ন হয়। পার্থেনোজেনেসিস দেখা যায় কোনটার ক্ষেত্রে, এটা হচ্ছে পুরুষ মৌমাছির ক্ষেত্রে, অপশন ডি হবে কারেক্ট, ঠিক আছে। পুরুষ মৌমাছির ক্ষেত্রে আমরা অপুংজনি বা পার্থেনোজেনেসিস দেখি। এখানে অনিষিক্ত ডিম্বাণু থেকে কিন্তু সম্পূর্ণ জীবটা তৈরি হয়, যার জন্য পুরুষ মৌমাছি কেমন হয়, হ্যাপ্লয়েড হয়। মনে রাখবে পুরুষ মৌমাছির কেমন হবে, হ্যাপ্লয়েড হবে, এন। তারপরে দেখো কি রয়েছে, ব্যাকটেরিয়া সংগঠিত অঙ্গজ জননের পদ্ধতিটির নাম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হবে, খুবই সহজ কোশ্চেন। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কী দেখবো, বহু বিভাজন, অপশান সি করে দেওয়া এখানে সঠিক আনসার, ঠিক আছে, অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, বলছে আলুর যে অংশটি জনন কার্য সম্পন্ন করতে সাহায্য করে তা হলো, আলুর কোন অংশটা, সেটা হচ্ছে কি কাক্ষিক মুকুল, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার, কাক্ষিক মুকুল। পরে রয়েছে পত্রাশয়ী মুকুলের সাহায্যে বংশ বিস্তার করে। পত্রজ মুকুলের সাহায্যে কে করে, এটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে পাথরকুচি, বিগনিয়া এগুলো হচ্ছে পত্রজ মুকুলের সাহায্যে করে। নেক্সট আছে কোন প্রকার জনন জৈব অভিব্যক্তির পথকে সুগম করে। তো জৈব অভিব্যক্তির পথকে সুগম করে কে, সেটা হচ্ছে যৌন জনন, কারণ এক্ষেত্রে আমরা ক্রসিং ওভার দেখি, আর ক্রসিং ওভারের ফলে কি হয়, নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, যেটা অভিযোজনের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। অভিযোজন যদি ভালো হয় তো অভিব্যক্তিও ঠিকঠাক হবে, ঠিক আছে, অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার হবে। তারপরে দেখো 21 নম্বরে কি আছে, আচ্ছা যদি বলে সবথেকে উন্নত প্রকৃতির জনন কোনটা, তাহলেও কিন্তু যৌন জননই আনসার হবে, ওকে। পরে দেখো, নিম্নোক্ত যে প্রাণীটি গেমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। গেমিউল গঠনের মাধ্যমে সম্পন্ন করবে কে, সেটা হচ্ছে স্পঞ্জ। তো এখানে গেমিউল গঠনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করবে কে, স্পঞ্জ, অপশান সি হবে সঠিক। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, জীবের জীবনচক্রে রেণুধর দশা এবং লিঙ্গধর দশার পর্যায়ক্রমিক আবর্তনকে বলে। লিঙ্গধর আর রেণুধরের যে পর্যায়ক্রমিক আবর্তন, সেটাকে আমরা কী বলি, যৌনুক্রম, অপশান বি হবে এখানে সঠিক আনসার, যৌনুক্রম। তারপরে দেখো কি রয়েছে, নিম্নোক্ত যে জীবটিতে যৌনজন এবং অযৌনজন উভয় সংগঠিত হয়, তো কার ক্ষেত্রে এটা সংগঠিত হয়, সেটা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে, ঠিক আছে, কার ক্ষেত্রে হবে, হাইড্রা, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, সঠিক উত্তর। এটা স্টার মেরে লিখে রাখবে, ভালো কোয়েশ্চেন। হাইড্রার ক্ষেত্রে যৌন এবং অযৌন উভয় প্রকার জননই সংগঠিত হয়। তারপর রয়েছে রেণু উৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে। তো রেণু উৎপাদনের মাধ্যমে করে কে, অবশ্যই সেটা হচ্ছে মজ, অপশান বি হবে সঠিক। কিন্তু দুটোই ঠিক আছে, দেখো পেনিসিলিয়ামও কিন্তু হবে, কারণ পেনিসিলিয়ামও করে, মশও করে, তার সাথে মিউকর আছে, রাইজোপাস আছে, ফার্ন আছে, এরা সবাই কিন্তু রেণু উৎপাদনের মাধ্যমেই করে। তো এখানে আমি তো দুটোই বলে রাখলাম, পেনিসিলিয়ামও হবে রেণু তৈরির মাধ্যমে, আর পেনিসিলিয়াম তৈরি করে কনিডিয়া, এটা মনে রাখবে, পেনিসিলিয়াম তৈরি করে কি, কনিডিয়া। আর এখানে মশও হবে, তার সাথে যদি আরও বলতে বলো তাহলে মিউকর হবে, রাইজোপাস হবে, তারপর হচ্ছে তোমার ফার্ন হবে, ঠিক আছে, এগুলো সবই কিন্তু রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, কোশ্চেন নাম্বার 25 দেখো, চলরেণুর মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে। তো চলরেণু কার ক্ষেত্রে দেখা যায়, চলরেণু দেখা যায় ভলভক্সের ক্ষেত্রে, অপশন ডি হবে এখানে সঠিক আনসার, ঠিক আছে, চলরেণু কার ক্ষেত্রে দেখবো আমরা, ভলভক্স। তারপরে দেখো কি রয়েছে মূলজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে। মূলজ মুকুল কার ক্ষেত্রে দেখা যায়, দেখো মূলজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে, সেটা হচ্ছে রাঙা আলু, পটল আর ডালিয়া, এই কটা হয়। তো এখানে ডালিয়াও দিয়েছে, পটলও দিয়েছে, দুটোই এখানে কিন্তু হবে, ঠিক আছে, দুটোই কিন্তু এখানে হবে, কোনো একটা আমি বলবো না, কারণ ডালিয়াও করে আবার পটলও করে, তো দুটোই এখানে হচ্ছে। তারপর আছে দেখো, কলাকর্ষণ পদ্ধতিতে কর্ষণ দ্রবণের যে হরমোনগুলি ব্যবহার করা হয়। কলাকর্ষণের ক্ষেত্রে কর্ষণ দ্রবণে সাইটোকাইনিন আর অক্সিন ব্যবহার করা হয়, ঠিক আছে, সাইটোকাইনিন আর অক্সিন, অপশন এ হচ্ছে এখানে সঠিক, সাইটোকাইনিন আর অক্সিন। তারপরে দেখো কি রয়েছে, বলা আছে রাইজোম জাতীয় মূল উপস্থিত থাকে। তো রাইজোম মানেই মনে রাখবে আদা, ঠিক আছে, আদার ক্ষেত্রে রাইজোম দেখা যায়, অপশন এ। আর আদা কিন্তু পরিবর্তিত কাণ্ড, মূল মনে করবে না, মাটির নিচে আছে মানে যে মূল তা নয়। একটু আগেও আমি তোমাদের বলে দিলাম যে কোনগুলো ভূ নিম্নস্থ কাণ্ড, কোনগুলো, আদা, হলুদ, তারপরে হচ্ছে তোমার গোল আলু, তারপরে হচ্ছে কচু, মানকচু, ওল, পেঁয়াজ, রসুন, এগুলো সব কিন্তু পরিবর্তিত কাণ্ড, মূল নয়, ঠিক আছে, অপশান এ হলো এখানে সঠিক। তারপরে দেখো আবার দিয়েছে এখানে কাণ্ডজ মুকুলের মাধ্যমে বংশবিস্তার করে।
কাণ্ডজ মুকুলের মাধ্যমে বংশ বিস্তার করবে কে, সেটা হচ্ছে গোলাপ। কী হবে, গোলাপ। অপশান বি হবে এখানে সঠিক, ঠিক আছে, অপশান বি। তারপরে দেখো কি রয়েছে, যে পদ্ধতিতে পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট মিলিত হয় তাকে বলে কি? একদম সহজ কোশ্চেন, কী হবে বলো, ফার্টিলাইজেশন বা নিষেক হবে, অপশান এ হবে এখানে সঠিক। তারপরে কোশ্চেনটা দেখো, দীর্ঘ সুপ্ত আশায় থাকা এমন বীজযুক্ত উদ্ভিদকে কম সময়ে বংশবিস্তার করতে তুমি নিম্নোক্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? তো দীর্ঘ সময় ধরে রয়েছে সুপ্তাবস্থায় এমন তোমার উদ্ভিদকে বংশবিস্তারের জন্য মাইক্রো প্রপাগেশন ইউজ করা হয়, কারণ মাইক্রো প্রপাগেশনে কী হয়, কম সময়ে অনেকগুলো উদ্ভিদ উৎপন্ন করা যায়। তো এখানে আনসার কী হবে, অপশন ডি হবে, ঠিক আছে, মাইক্রো প্রপাগেশন। আর একটা জিনিস বলে দিয়ে, এই কোশ্চেনটা কিন্তু আগেও পরীক্ষায় এসেছে একবার, ঠিক আছে। আর মাইক্রো প্রপাগেশন মানে কিন্তু কৃত্রিম অঙ্গজ জনন, ওকে। তারপরে দেখো কী রয়েছে, 42 নম্বর কোয়েশ্চেনে কী আছে, মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে কোন উদ্ভিদের দেহাংশ গঠিত হয়? কোনটি? উদ্ভিদের দেহাংশ থেকে গঠিত হয়। আচ্ছা, উদ্ভিদের দেহাংশ থেকে কী গঠিত হয়? ক্যালাস গঠিত হয়। যদি আমি সিকোয়েন্সটা তোমাদের বলি পরপর, মাইক্রো প্রপাগেশনে কী কী সিকোয়েন্স, মাইক্রো প্রপাগেশনে বাংলায় কী বলা হয়, অনুবিস্তারণ, ঠিক আছে। প্রথমে মনে রাখবে মুকুল বা কলা, প্রথমে কী নেওয়া হয়, মুকুল বা কলা নেওয়া হয়, তারপর সেখান থেকে তৈরি হয় ক্যালাস, সেখান থেকে কী তৈরি হয়, ক্যালাস, ক্যালাস থেকে তৈরি হয় এমব্রয়েড, ক্যালাস থেকে কী তৈরি হবে, এমব্রয়েড, এমব্রয়েড থেকে প্লান্টলেট, এমব্রয়েড থেকে কী বললাম, প্লান্টলেট, আর প্লান্টলেট থেকে পরিণত উদ্ভিদ বা ম্যাচিওর প্লান্ট, ঠিক আছে। এই সিকোয়েন্সটা মনে রাখবে। এখানে আনসার কী হলো, ক্যালাস হলো। তারপরে দেখো, নিষিক্ত ডিম্বাণু থেকে গঠিত হয়, নিষিক্ত ডিম্বাণু থেকে প্রথমে কী করতে হবে, জাইগোট করতে হবে, তো অপশান বি হবে এখানে সঠিক, জাইগোট। তারপরে দেখো কী আছে, এখানে আছে শুক্রাণুতে ক্রোমোজোমের প্রকৃতি হলো, তো স্পার্মের ক্ষেত্রে ক্রোমোজোমের যে প্রকৃতি সেটা কেমন হবে, হ্যাপ্লয়েড হবে, মানে স্মল এন হবে, ঠিক আছে, অপশান সি হবে সঠিক। তারপরে দেখো কী আছে, জাইগোটে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার প্রকৃতি, জাইগোট কেমন হয়, জাইগোট ডিপ্লয়েড মানে 2n হয়, 3n কী হয়, 3n শস্য নিউক্লিয়াস হয়, n কী হয়, n হচ্ছে গ্যামেট হয়, তাছাড়া 2n কী হয়, নির্ণীত নিউক্লিয়াসও কিন্তু 2n হয়, ঠিক আছে, নির্ণীত নিউক্লিয়াসও কিন্তু 2n হয়। নির্ণীত নিউক্লিয়াসের সাথে যখন পুংগ্যামেটের মিলন হয় দিয়ে শস্য নিউক্লিয়াস তৈরি হয় তখন কিন্তু সেটা 3n হয়। শস্য বললে 3n করবে, নির্ণীত বললে 2n করবে, গ্যামেট বললে n করবে, দেহকোষ বললে 2n করবে, ঠিক আছে। তারপরে দেখো, যে পদ্ধতিতে ক্যালাসে মূল সৃষ্টি হয়, ক্যালাসে মূল সৃষ্টির পদ্ধতিকে বলা হয় রাইজোজেনেসিস, কী বলা হয়, রাইজোজেনেসিস, অপশান সি হবে এখানে সঠিক, রাইজোজেনেসিস। পরের কোশ্চেনটা দেখো কী আছে, ফার্নের জনুক্রমে রেণু মাতৃকোষ যে কোষ বিভাজন সংগঠিত আছে, রেণু মাতৃকোষে বলতে আছে কোন প্রকার কোষ বিভাজনের মাধ্যমে রেণু তৈরি হয়। তো বলে ফেলো কোন প্রকার কোষ বিভাজনের মাধ্যমে রেণু তৈরি হবে, অবশ্যই কী হবে, মিওসিস হবে, কী হবে, মিওসিস হবে, অপশান এ হবে এখানে সঠিক, ঠিক আছে। তারপরে দেখো 51তে কী আছে, যে পদ্ধতির দ্বারা দুটি গ্যামেটের সংযুক্তি পদ্ধতিকে মিলনের ফলে ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয়, তো আবার কী হবে, এটা ডিপ্লয়েড কোষ সৃষ্টি হয় কিসের মাধ্যমে, নিষেকের মাধ্যমে, তো অপশান কী হবে, অপশান সি হবে সঠিক। তোমাদের আমি আরেকটা কোশ্চেন বলে দিই, রেণু মাতৃকোষ হচ্ছে 2n হয়, ঠিক আছে, আর যেটা রেণু তৈরি হয় না, রেণু মাতৃকোষ থেকে যখন রেণু তৈরি হয় সেই রেণুটা হ্যাপ্লয়েড মানে n হয়, তাহলে বুঝতে পারছো কী হবে, মিওসিস হবে, ঠিক আছে। তারপরটা বললাম কী হলো, নিষেক হলো। তারপরে দেখো, ফার্নের জনুক্রমে রেণুধর দশাটির প্রকৃতি হলো, ফার্নের জনুক্রমে রেণুধর দশাটা কেমন হয়, রেণুধর দশা মনে রাখবে ডিপ্লয়েড হয়, রেণুধর দশা কেমন হবে, রেণুধর দশা ডিপ্লয়েড হবে, কোথায় আছে ডিপ্লয়েড, অপশান সিতে আছে, তো অপশান সি হবে এখানে কারেক্ট। আর লিঙ্গধর যে দশাটা হয় সেটা কিন্তু হ্যাপ্লয়েড হয়, রেণুধর বললে ডিপ্লয়েড করবে, লিঙ্গধর বললে হ্যাপ্লয়েড করে দেবে, ঠিক আছে। আর রেণু কিন্তু হ্যাপ্লয়েড হয় মনে রাখবে, আর জাইগোট সবসময় ডিপ্লয়েড হবে। তারপরে দেখো, মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ প্রকৃতপক্ষে, মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তারণ কী, এতক্ষণ তো আমি তোমাদের সেটাই বলছি, মাইক্রো প্রপাগেশন কী বলো, কৃত্রিম অঙ্গজ জনন, অপশন এ হবে এখানে সঠিক, কী হবে, অপশন এ কৃত্রিম অঙ্গজ জনন। আর প্রাকৃতিক কোনগুলো, যেগুলো বললাম মূলজ মুকুল, পত্রজ মুকুল, কাণ্ডজ মুকুল যেগুলো বললাম, ঠিক আছে, খর্বধাবক, এগুলো সব হচ্ছে তোমার প্রাকৃতিক অঙ্গজন। অযৌন জনের মধ্যে কোনগুলো পড়বে, যেমন সেই তোমরা পড়েছো না ওই যে বহুবিভাজন, তারপরে হচ্ছে দ্বিবিভাজন, তারপরে খণ্ডীভবন, কর্কোদ্গম, পুনরুৎপাদন, ঠিক আছে, এগুলো সব কিন্তু অযৌন জননের মধ্যে পড়ে। আর অযৌন জনন বেশ বললাম। তারপরে দেখো, মশের রেণুধর উদ্ভিদে রেণুধর কলা থেকে সৃষ্টি হয়, তো রেণুধর উদ্ভিদ যেটা থাকবে সেখানে যে রেণুধর কলাটা রয়েছে সেখান থেকে কী সৃষ্টি হয় বলো, রেণুধর থেকে কী সৃষ্টি হতে পারে, রেণু সৃষ্টি হবে, এখানে তো আলাদা করে বলার কিছু নেই, রেণুধর থেকে অবভিয়াসলি রেণু সৃষ্টি হবে, তো অপশান বি হবে এখানে সঠিক। তারপরে দেখো কী আছে, তারপরে কোশ্চেনটা নাই এখানে, পরেরটা দেখো কী আছে,
মেন্ডেলের দ্বিসংখ্যজন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত হোমোজাইগাস প্রকট জীবের সংখ্যা। খুব খুব ভালো কোশ্চেন, এগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে। আর কোশ্চেন কিন্তু এই রকমেরই হবে, মনে করবে না যে একদম বই থেকে হুবহু তুলে কোশ্চেন দিয়ে দেবে যে অনুপাত কত হয় সেটা দিয়ে দিল। এবারে কিন্তু আর সেরকম কোশ্চেন হয় না এখন সাধারণত, এখন একটু ট্রিকি কোশ্চেনই দেয় যেগুলো তোমাদের একটু হলেও কিন্তু ভাবতে হবে। তো এখানে দেখো কী বলছে, কোশ্চেনটা ভালো করে বুঝবে তারপরে আনসার দেবে, ঠিক আছে, হট করে আনসার দিতে যাবে না। মেন্ডেলের দ্বিসংখ্যজনের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত হোমোজাইগাস প্রকট জীব। হোমোজাইগাস প্রকট জীব বলছে, তাহলে সেটা কটা হবে বলো, কটা হবে? একটা হবে, অনলি একটা। অপশন এ হবে সঠিক। হোমোজাইগাস প্রকট কোনটা? ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এটা কিন্তু সব যতগুলো জিনোটাইপ তৈরি হয় তার মধ্যে মাত্র একটাই কিন্তু এটা তৈরি হয়, তার জন্য আনসার কী হবে এখানে? আনসার হবে একটি। কী আনসার হবে? একটি হবে আনসার। পরবর্তী কোশ্চেন দেখো কি আছে, নিম্নলিখিত কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? তো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয় কোনটা? প্রকট আর প্রচ্ছন্ন, এই দুটো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, তাহলে প্রচ্ছন্ন এখানে নয় হবে। যদি বলে কোনগুলো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, তাহলে মনে রাখবে অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, লিঙ্কেজ, এগুলো সবই কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। নয় হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন। পরে কোশ্চেন দেখো কি আছে, মেন্ডেলের দ্বিসংখ্যজন পরীক্ষায় প্রাপ্ত F2 জনুর ফিনোটাইপ অনুপাত। তো মেন্ডেলের দ্বিসংখ্যজন পরীক্ষায় প্রাপ্ত F2 জনুর ফিনোটাইপ অনুপাত কি হয়? ফিনোটাইপ আর দ্বিসংকর কী হবে? 9:3:3:1। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার, 9:3:3:1। পরে কোশ্চেন দেখো কী রয়েছে, মেন্ডেল কর্তৃক মটর গাছের এক সংখ্য জনের পরীক্ষায় F2 অপত্য বংশে লম্বা ফিনোটাইপযুক্ত মটর গাছ উৎপন্ন হয়। লম্বা ফিনোটাইপ এক সংখ্য জনের কথা বলছে, তোমাকে বিশুদ্ধ লম্বা বা শঙ্কর লম্বা কিছু এখানে মেনশন করেনি, জাস্ট জানতে চেয়েছে কতগুলো লম্বা হয়। তো F2 তে কত হয়? ফিনোটাইপের অনুপাত হয় 3:1, তাহলে 3 মানে কি 75%, তাহলে লম্বা উদ্ভিদ কতগুলো হবে? 75% হবে, ঠিক আছে, 75%। তারপরে দেখো কি আছে, হেটেরোজাইগাস অবস্থায় যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, হেটেরোজাইগাস অবস্থায় সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। হেটেরোজাইগাস অবস্থায় সবসময় কেমন বৈশিষ্ট্য প্রকাশিত হবে? প্রকট বৈশিষ্ট্য। আর প্রচ্ছন্ন যদি প্রকাশ হতে হয়, প্রচ্ছন্ন সবসময় হোমোজাইগাস কন্ডিশন লাগে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ হতে গেলে অলওয়েজ হোমোজাইগাস কন্ডিশন প্রয়োজন, কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পেতে গেলে হোমোজাইগাস কন্ডিশনও চলবে, আবার হেটেরোজাইগাস কন্ডিশনও চলবে, দুটোতেই কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হতে পারে। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বারে কী রয়েছে, হেটেরোজাইগাস অপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিত জীবের সংকরণকে বলা হয়। হেটেরোজাইগাস সাথে যদি প্রচ্ছন্ন বলে দেওয়া হয়, ঠিক আছে, হোমোজাইগাস প্রচ্ছন্ন, তাহলে সেটা হবে কী বলতো? টেস্ট ক্রস। তো অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, টেস্ট ক্রস। আর টেস্ট ক্রস যদি আমরা ক্রসের মাধ্যমে দেখাই, তাহলে টেস্ট ক্রস এরকম হয়, ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি স্মল টি। এটা হচ্ছে টেস্ট ক্রসের একটা ক্রস, যদি দেওয়া হয় তো এরকমভাবে লিখতে পারো তোমরা, ঠিক আছে। তারপর দেখো, ক্যাপিটাল টি স্মল টি দ্বারা কী বোঝানো হয়? ক্যাপিটাল টি স্মল টি মানে কি? শঙ্কর জীব, তো শঙ্কর লম্বা হবে অবশ্যই, শঙ্কর লম্বা, ঠিক আছে, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, শঙ্কর লম্বা। তারপরে দেখো কি আছে, ক্যাপিটাল টি স্মল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি মানে F1 জন্য দুটো জীবের মধ্যে সংকরণ ঘটনা হচ্ছে, তাহলে এখান থেকে শঙ্কর লম্বা। দেখো একটা জিনিস বুঝবে, কখনো বলবে তোমাকে শুধু লম্বা, কখনো বলবে তোমাকে শঙ্কর লম্বা, তো সেখানে তোমরা কী করে বুঝবে? দেখো ক্যাপিটাল টি স্মল টি তোমরা ক্রস করো, তাহলে এখানে কী পাবে? ক্যাপিটাল স্মল, এখানেও পাবে কি? ক্যাপিটাল স্মল। এবার যদি এটাকে তুমি করো, ক্যাপিটাল ক্যাপিটাল পাবে, ক্যাপিটাল স্মল পাবে, এখানেও ক্যাপিটাল স্মল পাবে, এখানে স্মল স্মল পাবে। তো এখানে চেয়েছে কি? শঙ্কর লম্বা, তো শঙ্কর লম্বা হচ্ছে এইটা আর এইটা, তাই দেখতে গেলে শঙ্কর লম্বা হচ্ছে 50%, ঠিক আছে, শঙ্কর লম্বা হচ্ছে 50%। যদি বলে তোমাকে শুধু লম্বা, শুধু লম্বা বললে দেখো এই প্রথমটাও কিন্তু লম্বা, তো শুধু লম্বা বললে 75%। যদি বলে বিশুদ্ধ লম্বা তাহলে হবে 25%, ঠিক আছে, আর বিশুদ্ধ বেটেও হবে 25%। প্রত্যেকটাই বলে দিলাম, বিশুদ্ধ লম্বা বললে 25%, শঙ্কর লম্বা বললে 50%, শুধু লম্বা বললে 75%, বিশুদ্ধ বেটে বললে 25%, প্রত্যেকটা বলে দিলাম। এবার দেখো কী বলছে এখানে, শঙ্কর লম্বা আনতে চেয়েছে, তো শঙ্কর লম্বা কত হয়েছিল? 50%, তো অপশন বি হবে এখানে কারেক্ট। নেক্সট দেখো কী আছে, 40 নম্বরে কী আছে, নিচের কোন ক্রসটিতে F1 জনুতে লম্বা ইস টু বেটে অনুপাতটি 1:1 হবে? মনে রাখবে যে অনুপাত 1:1 সেটা দু জায়গায় হয়, একটা হচ্ছে টেস্ট ক্রসে হয়, হয় টেস্ট ক্রসে হবে আর না হলে ব্যাক ক্রসে হবে। টেস্ট ক্রস বা ব্যাক ক্রস উভয়ের ক্ষেত্রেই কিন্তু যে অনুপাত সেটা 1:1 হবে। এবার এখানে দেখো টেস্ট ক্রস বা ব্যাক ক্রস কোনটা, সেটাই হবে, সেটা হচ্ছে তোমার অপশন ডি, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। এখানে কিন্তু যে অনুপাতটা হবে সেটা 1:1 বেরিয়ে আসবে, ওকে।
আনসার কী হলো এখানে অপশান ডি, ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি। বা এটা এরকম থাকতো ক্যাপিটাল স্মল ক্রস স্মল, এটা হচ্ছে ক্যাপিটাল স্মল তার সাথে ক্রস করছি ক্যাপিটাল। তো এটাও কিন্তু ব্যাক ক্রস, এটা কিন্তু ব্যাক ক্রস, ঠিক আছে। ব্যাক ক্রসের ক্ষেত্রেও কিন্তু 1:1 হয়, যেটা এখানে আমি অপশানটা দাগিয়েছি এটা কিন্তু টেস্ট ক্রসে ছিল। ব্যাক ক্রস বললেও কিন্তু 1:1 হতো, ঠিক আছে। তারপরে দেখো কি রয়েছে 41, এটা লাস্ট কোশ্চেন কি আছে, একটি ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ যুক্ত জীব থেকে যে গ্যামেট সৃষ্টি হবে। দেখো যখনই তোমরা গ্যামেট সৃষ্টি করবে না এখান থেকে ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর, অনেকে কী করে গ্যামেটগুলোকে এরমভাবে তৈরি করে ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর। তো এটা রং অ্যাপ্রোচ, একদমই রং, ঠিক আছে। এরকম গ্যামেট হয় না। গ্যামেটটা যেন তোমাকে প্রত্যেকটা বৈশিষ্ট্যই কিন্তু নিতে হবে, প্রত্যেকটা বৈশিষ্ট্য নিতে হবে, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর স্মল আর। তো এখান থেকে যে গ্যামেট তৈরি হবে সেটা প্রথমত 2x2 মানে 4 প্রকারের গ্যামেট তৈরি হবে। যেহেতু 4 প্রকারের হবে তো গ্যামেটগুলো কী হবে দেখো, ক্যাপিটাল টি ক্যাপিটাল আর হবে, স্মল টি ক্যাপিটাল আর হবে, একটা হবে স্মল টি স্মল আর, আর একটা কী বাদ গেল ক্যাপিটাল টি স্মল আর, এই 4টে হবে, ঠিক আছে। এই 4টে মানে কোনটা হবে, অপশান সিটা হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে, অপশান সি। তাহলে এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমার সাথে শেয়ার করার ছিল আমার। পরীক্ষার আগে এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যেও। বুঝতেই পারলে এখানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো, প্রত্যেকটা কোশ্চেন তোমরা দেখো। সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট, কারণ মনে হয় না আর আজকে কোনো ভিডিও আপলোড করা হবে। কালকে তোমাদের পরীক্ষা, ঠান্ডা মাথায় সবাই এক্সাম দিও আর ভালো করে এক্সাম দিও। সবাইকে অল দ্য বেস্ট রইলো আমার তরফ থেকে।